আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আমরা শুরু করি। আগের দিন কি ক্লাসটা বুঝতে পারছিলেন বাকিরা সবাই? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আহ, আজকে আমরা আবারও সেই ডেটা সাফিসিয়েন্সিতে আসব। প্রথমে তার আগে একটা জিনিস আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে, অনেকের কাছে একটা প্রশ্ন দেখলাম যে এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ডেটা সাফিসিয়েন্সি প্রবলেমগুলো কি বিসিএস বা পিএসসি রিলেটেড কোনো পরীক্ষাগুলোতে আসবে কিনা। আসলে বর্তমান পরিস্থিতিতে বিষয়টা এমন হয়ে গেছে যে কোনো জিনিস আপনি তো সিউরিটি বলতে পারবেন না কোনটা আসবে কোনটা আসবে না। এটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল অ্যাবিলিটি প্রবলেম। এবং এখানে আমরা সলভ করতে গিয়ে এমন কিছু জিনিস সলভ করি যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমাদেরকে সাহায্য করে। তো আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, স্কিপ করবেন, আরেকজন শিখে যাবে। ধরেন পরীক্ষা হলে প্রশ্নটা আসলো, আপনি অ্যান্সার করবেন না, এটা কি হবে? আপনাকে তো পারতে হবে, যে কোনো জিনিস আপনাকে পারতে হবে, যে কোনো ভাবেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা দেখতে পারতেছি 47, 49, 50 তিনটা বিসিএসেই একটু আনকমন টাইপের প্রশ্ন আসা শুরু হয়েছে। সুতরাং এই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করতে চাইলে এটা আপনার ইচ্ছা, কিন্তু অ্যাভয়েড না করাটাই বেটার হবে। ওকে, আমরা শুরু করি। সাউন্ড কি কম? সাউন্ড কি কম? বাকিদের কাছে কি কম লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। ডেটা সাফিসিয়েন্সি প্রবলেমের মূল কথাটা কি, আমরা একটু যদি আবার সেই গত দিনের পড়াটা একটু রিক্যাপ করি, সেটাতে একটা কথা না বারবার বলছিলাম, সেটা কি কেউ বলতে পারবেন? লিখতে পারবেন কেউ? একটা জিনিস বারবার বলছিলাম, যে কনফার্মড সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু, দেখেন ভাইয়ারা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, ডেটা সাফিসিয়েন্সি মানেই হচ্ছে সে অ্যান্সারটাকে আপনাকে কনফার্ম করবে। আজকে আমরা ডেটা সাফিসিয়েন্সি লাস্ট ক্লাস, এবং এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগের ক্লাসটা করছেন তারা হয়তো ডেটা সাফিসিয়েন্সি সম্পর্কে আপনারা 20% আইডিয়া পাইছেন। আজকের ক্লাস আপনার 80% মোটামুটি আপনার কভার হয়ে যাবে, এবং আজকের পর আপনার এই চ্যাপ্টার, এই টপিকস নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি, ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, আমাদের অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই বলতে কি বোঝায় আমরা এটা অলরেডি জানি। এটা নিয়ে আমাদের আর কোনো এখন আলোচনা করার দরকার নেই। জাস্ট আপনাদের জন্য একটু বলে দিই, অপশন এ মানে যদি স্টেটমেন্ট ওয়ান, সে যদি অ্যালোন সাফিসিয়েন্ট হয় অ্যান্সারটা দেওয়ার জন্য কোশ্চেনের, দেন উই কল অপশন এ ইজ কারেক্ট। অপশন বি, ইফ স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, দেন উই গিভ দ্য অ্যান্সার অপশন বি। বোথ স্টেটমেন্ট কম্বাইন করে যদি অ্যান্সারটা পায় সাফিসিয়েন্ট হয়, তখন সেটা অপশন সি। ইচ স্টেটমেন্ট যদি অ্যালোন সাফিসিয়েন্ট হয় তখন অপশন ডি। আর কোনটাই যদি না হয় বা মোর ইনফরমেশন রিকোয়ার্ড হয়, তখন সেটা অপশন ই। ওকে, দেখেন প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 60। প্রশ্নটাতে বলা হয়েছে প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 60 কিনা। গ্রেটার দেন 60 কিনা, চলেন আমরা স্টেটমেন্ট ওয়ান একটু চেক করি। ভাইয়া, স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর যে সাম, সেটা গ্রেটার দেন 60। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর সাম গ্রেটার দেন 60 হলে কি আমরা এক্স ওয়াই গ্রেটার দেন 60 বলতে পারবো? এক্স প্লাস ওয়াই এই দুইটা, এটার সাম যদি, এক্স এবং ওয়াই এর সাম যদি গ্রেটার দেন 60 হয়, তাহলে আমি কি বলতে পারবো এক্স ওয়াই এর প্রোডাক্ট গুণফল কি 60 বেশি বলতে পারবো? বলা যাবে না। কারণ কি, কথার কথা আমি যদি ধরি এক্স এর মান 70, এক্স এর মান 70 আর ওয়াই এর মান -5, এক্স এর মান 70, ওয়াই এর মান -5 ধরি, তাহলে সেটা ভ্যালু আসে কত? এটা ভ্যালু আসে 65, যেটা কিন্তু 60-এর চাইতে বড়। কিন্তু যদি গুণ করি 70 × -5, তাহলে গুণ করলে সে ভ্যালুটা আসে -350, যা কোনোভাবেই আমাদের গ্রেটার দেন 60 চাইতে বেশি না। হ্যাঁ, আবার আপনি বলতে পারেন যে ভাইয়া আমি যদি 70 আর শুধু 5 ধরি, সেটা 75, সেটা অবশ্যই কি, সেটা অবশ্যই 60 চাইতে বেশি। এবং সেইটার গুণফল 70 × 5, সেইটার গুণফল 350, সেইটা অবশ্যই 60 চাইতে বেশি। কিন্তু কনফার্ম আমি পাচ্ছি না, কনফার্ম একবার পাচ্ছি -350 আর একবার পাচ্ছি +350। যেহেতু কনফার্ম পাচ্ছি না, তার মানে আমি অপশন ওয়ান বা স্টেটমেন্ট ওয়ানকে সঠিক ধরতে পারতেছি না। তার মানে অপশন ওয়ান আমার জন্য নট সাফিসিয়েন্ট। ওকে, চলেন আমরা স্টেটমেন্ট টু চেক করি। স্টেটমেন্ট টু তে বলা হয়েছে ইচ অফ দ্য ভেরিয়েবলস ইজ এ পজিটিভ ইন্টিজার। যে দুইটা এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে পজিটিভ ইন্টিজার। এখন ভাইয়া বলেন তো, এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ ইন্টিজার নিলে কি
আমাদের এই এক্স এর গুণফল 60-এর চাইতে বেশি হবে? যদি আমি দুইটাই পজিটিভ নেই তাহলে কি সেই দুইটাই গুণফল 60-এর চাইতে বেশি হবে? এটা কি সম্ভব? সরি, যদি আমি দুইটাই পজিটিভ ইন্টিজার, যেমন আমি কথার কথা, যেহেতু এটা প্রমাণ করতে হবে, ধরেন আমি এক্স নিলাম 10, ওয়াই নিলাম 2, সেইটা কি 10 × 2 = 20, সেইটা কি 60-এর চাইতে বড়? এটা কি 60-এর চাইতে বড় না? আবার আমি যদি বলি আমি নিছি এক্স এর মান 1, কথার কথা এক্স এর মান নিছি 1, ওয়াই এর মান 2, 2 × 2, সেটা কি 60-এর চাইতে বড়? বড় না। তার মানে পজিটিভ ইন্টিজার হইলেই যে সে 60-এর চাইতে বড় সেটা কি বলা যাবে? না। তার মানে আমার অপশন বি, সেটাও আমার জন্য নট সাফিসিয়েন্ট। আচ্ছা, খাদিমুল ভাই বলছে অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা চলেন চেক দেই। ধরেন অপশন সি তে আমরা যদি যাই, সেখানে কি বলা হয়েছিল? সরি, অপশন সি তে বলা হয়েছিল এই দুটাকে কম্বাইন করা হবে। কম্বাইন করলে কি হবে? কম্বাইন করলে বলা হয়েছে এক্স, মানে কম্বাইন অপশন স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এইটা গ্রেটার দেন 60, এবং স্টেটমেন্ট টু তে বলা হয়েছে এক্স এবং ওয়াই দুইটাই হবে কি, দুইটা চলকই আমার হবে কি পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এটা কি সবসময় সত্য? একটু খেয়াল করেন তো। এক্স এর মান যদি 60 নেই, ওয়াই এর মান যদি 2 নেই, একটু খেয়াল করেন ভাইয়া। হ্যাঁ, 60 এবং যদি 2 নেই তাহলে সেটা 62, সেটা 60-এর চাইতে বড়, এবং গুণ করলে আসে 120, যেটা আমার প্রশ্নটাকে সলিউশন দিতেছে। ওকে, ফাইন, এটা আমি মেনে নিতে পারি। কিন্তু কিন্তু যদি আমি নেই 60 আর 1, তাহলে কত আসে ভাইয়া? সেটা 61। 60 আর 1 যোগ করলে আসে 61, সেটাও কিন্তু 60-এর চাইতে বড়, কিন্তু এই দুইটা গুণ করলে কি 60-এর চাইতে বড় আসে? 60 আর 1 গুণ করলে 60, সেটা কি 60-এর চাইতে বড় আসে? সেটা কি 60-এর চাইতে বড় আসে? বড় আসে না। তার মানে ভাইয়া এইটাকেও আমি সঠিক বলতে পারতেছি না, এটাকেও আমি সঠিক বলতে পারতেছি না। দ্যাট মিন্স আমার উত্তর হচ্ছে ই, নান অফ দিস। উত্তর হচ্ছে আমার ই, নান অফ দিস। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? অপশন এ মানে স্টেটমেন্ট ওয়ান নট সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট টু নট সাফিসিয়েন্ট, কম্বাইন করার পর আমরা দেখতে পারতেছি যে কোনোভাবেই 60 আর 1 যোগ করলেও 61 আসে, কিন্তু গুণ করলে সেটা তো আবার সমান হয়ে যাচ্ছে। সুতরাং এটা অ্যান্সার না। বুঝতে পারছেন? আমার মনে হয়, আশা করি সবাই বুঝতে পারছেন। খাদিমুল ভাই, আপনি কি ক্লিয়ার এবার? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। যেটা সম্ভবত গতদিন আপনাদের সাথে আমার একটু একটা মানে জায়গাটাতে একটু ভুল হয়ে গেছিল। এটা একটা মানে ভুলবশত মিস্টেক আমার। যে দেখেন এই অঙ্কটাতে আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু কত। তো সেখানে বলছিলাম, প্রশ্নটাতে 1 নম্বর স্টেটমেন্টে দিছে x² - y² = 5, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এইটা ইকুয়াল টু 5, x+y x−y এটা ইকুয়াল টু 5। এখন আপনারাই বলেন x+y x−y = 5 এর মানে কি? দুইটা গুণ করে 5 হবে। অপশন সি, ডি, এই অপশনগুলো যদি আরেকবার বলতে চান। আচ্ছা ভাইয়া, সবাই একটু কাইন্ডলি একটু টাইম দেন, আমি ওনাকে একটু বুঝাই দিই। দেখেন ভাইয়া, অপশন সি, সিতে বলা হয়েছিল কম্বাইন করে, সিতে কম্বাইন করা বলা হয়েছিল। কম্বাইন যদি আমি করি, ধরেন আমি কম্বাইন কি করবো? স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু কে কম্বাইন করবো। স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে x+y > 60, এবং স্টেটমেন্ট টু তে বলা হয়েছে এক্স এবং ওয়াই দুইটাই হতে হবে পজিটিভ ইন্টিজার। ওকে, আমি দুইটা পজিটিভ ইন্টিজার নিছি, এক্স এর মান নিলাম 60, ওয়াই এর মান নিলাম 2, 62। এইটা অবশ্যই 60-এর চাইতে বড়, এবং এদের যে গুণফল, এদের গুণফল 60 × 120, এইটা অবশ্যই আমাদের শর্তকে সমর্থন করতেছে। কিন্তু আমি যদি নেই ওয়াই এর মান 1 নেই, 60 আর 1 যদি নেই, তাহলে কত আসে? 61 আসে। 61 আসে, সেটা 60-এর চাইতে বড়, ঠিক আছে, কিন্তু গুণফল কি? গুণফল আসে 60, গুণফল আসে 60, 60, সেটা 60-এর চাইতে মানে 60-র চাইতে কোনোভাবেই বড় না, সেটা সমান। তাই আমরা এইটাকে কম্বাইন করার পর অ্যান্সারটাকে নিতে পারতেছি না। এবার কি বুঝতে পারছেন মনীষা আপু? ওকে, আমরা এই প্রশ্নটাতে একটু যাই। দেখেন x+y x−y 5। এখন এটা আমাদেরকে বলছিল, এবং বলছিল পরবর্তীতে এক্স অ্যান্ড ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, প্রথমত এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা কি বলতে পারি?
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, তার মানে এই দুইটা গুণ করলে 5 হবে। এখান থেকে কি আমরা ওয়াই এর কোনো ভ্যালু বের করতে পারি? ওয়াই এর কোনো ভ্যালু বের করতে পারি? ভাইয়া একটু রেসপন্স করেন, এটা থেকে কি আমরা বের করতে পারবো? আচ্ছা, এখান থেকে আমরা ওয়াই ভ্যালু বের করতে পারবো না। এবং বলা হয়েছে এক্স এবং ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, এক্স এবং ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, সেটা থেকেও কি আমরা সঠিকভাবে বের করতে পারবো? সেটা থেকেও কি আমরা সঠিকভাবে বের করতে পারবো? যদি দুইটাই পজিটিভ ইন্টিজার হয়, আমরা কি সঠিক বলতে পারবো যে অনেক কিছু তো হতে পারে পজিটিভ 1 2 3? পারবো? কিভাবে পারবো ভাইয়া? না, পারবো না তো। দেখেন এখানে কোনোটা আমার অনেক কিছু হতে পারে, আমার তো বলে নাই, ফিক্সড করে বলে নাই। হ্যাঁ, হয়তো নতুবা দিয়ে, আমি শিওর না। দ্যাট মিনস এইখানেও আমার সঠিকভাবে আমি অ্যান্সার বের করতে পারতেছি না। এই জন্য এইটার অপশন সঠিক উত্তর হচ্ছে ই। সঠিক উত্তর হচ্ছে ই। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা মেইন ম্যাথে যাই। এটা ছিল আমাদের গত দিনের একটা মিস্টেক, এটার সাথে এটা ম্যাথ আজকের ইনক্লুডেড না। এখন দেখেন ভাইয়া, এখন থেকে আমরা যে টপিকসটা শুরু করব ডেটা সাফিসিয়েন্সি সবচাইতে। আচ্ছা, এগুলো আপনারা আগে থেকে একটু কাইন্ডলি গ্রুপে জানায় রাখবেন। স্লাইডে তো রেডি করিনি, স্লাইডে রেডি করলে মাইন ভাইয়া, স্লাইডে রেডি থাকলে আপনাদের জন্য এগুলা বলতে সুবিধা হতো। যেগুলো কনফিউশন কাইন্ডলি আমাকে একটু গ্রুপে বলে রাখবেন, আমি তাহলে এটা একটা ছোট ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু এখন থেকে শুনেন, সবাই একটু মনোযোগ দেন। ডেটা সাফিসিয়েন্সি সবচাইতে কঠিন যে জায়গাটা, সেটাতে আমরা চলে আসছি। ইয়েস নো টাইপ। খালি একটা জিনিস মাথায় রাখবেন, ডেটা সাফিসিয়েন্সি মানে কনফার্ম একটা ভ্যালু দিবে। সে কনফার্ম ভ্যালু না পাওয়া পর্যন্ত আপনি অ্যান্সার করতে পারবেন না। ওকে, চলেন প্রথমটা খেয়াল করি। ইজ 2n ডিভিজিবল বাই 8? 2n কি 8 দ্বারা বিভাজ্য কিনা এইটা বের করতে বলছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, 1 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে n ইজ অ্যান অড ইন্টিজার। n ইজ অ্যান অড ইন্টিজার, n ইজ অড ইন্টিজার। আচ্ছা, n যদি অড ইন্টিজার হয়, এন যদি অড ইন্টিজার হয়, তাহলে কি স্টেটমেন্টটা সঠিক, সাফিসিয়েন্ট নাকি নট সাফিসিয়েন্ট বলেন তো আপনারা? নো। আচ্ছা ঠিক আছে, নোমান ভাইয়া নো, খাদিমুল বাসা ভাইয়া নো, সঠিক। ঠিক আছে, একটু খেয়াল করেন ভাইয়া। ভাইয়া, এই জিনিসটা সাফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। একটু টাইম দেন, আস্তে আস্তে হবে। এই জিনিসটা স্টেটমেন্ট ওয়ান ইজ সাফিসিয়েন্ট, এই জিনিসটা মানে কি? মনে আছে আমি একদিন প্রথম দিন ক্লাসে বলছিলাম স্টেটমেন্ট ওয়ান ইজ সাফিসিয়েন্ট, এটা মানে কি? ইজ দ্য স্টেটমেন্ট sufficient sufficient to answer the question, to answer the question। বিষয়টা এরকম, এই স্টেটমেন্টটা কি সাফিসিয়েন্ট কিনা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এই স্টেটমেন্টটা কি সাফিসিয়েন্ট কিনা এই অ্যান্সারে কোশ্চেন দেওয়ার জন্য। বিষয়টা তো এরকম যে আমাদের যে কোনো কিছু আমরা যে বলি স্টেটমেন্ট সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট সাফিসিয়েন্ট মানে কি? যে সে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সাফিসিয়েন্ট কিনা। ঠিক আছে ভাই, এটাই তো বিষয়টা। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা কি এটা কি ডিভিজিবল হবে নাকি হবে না? কোশ্চেনটা হচ্ছে 2n কি 8 দ্বারা ডিভিজিবল হবে নাকি হবে না, এটাই তো। ডিভিজিবল হবে নাকি হবে না, এইটা কি ইয়েস নাকি নো? এইটা কি ইয়েস নাকি নো? যদি আমি কনফার্ম বলতে পারি, যদি আমি কনফার্ম বলতে পারি তাহলে তো সাফিসিয়েন্ট। যদি আমি কনফার্ম করে দিতে পারি সেটা সাফিসিয়েন্ট। যদি আমি কনফার্ম করে বলে দিতে পারি যে না এটাতে ডিভিজিবল হবে না, তাহলে কি সাফিসিয়েন্ট না? যদি আমি কনফার্ম করে দেই যে এটা দ্বারা এটা ভাগ হবে, তাহলে আপনারা বলতেছেন সাফিসিয়েন্ট। তাহলে আমি কি যদি এটা বলি যে কনফার্ম করে দেই যে এটা দ্বারা এটা ভাগ হবে না, এই নো জিনিসটা যদি আমি কনফার্ম করে দিই, তাহলে কি এটা সাফিসিয়েন্ট হবে কিনা? বুঝতে পারছেন? সবাই নো নো লিখতেছেন যে, বুঝেন বিষয়টা। যদি আমি কনফার্ম করে দেই যে 2n 8 দ্বারা ভাগ যাবে, 2n 8 দ্বারা ভাগ যাবে, যদি আমি কনফার্ম করে দেই তাহলে সেটা সাফিসিয়েন্ট। ডিভিজিবল আপনি বলতেছেন, আমি কনফার্ম করে দিছি। যদি আমি কনফার্ম করে দেই যে এটা না ভাগ যাবে না, তাহলে কি সাফিসিয়েন্ট না? আমি কি অ্যান্সার দিতে পারতেছি না প্রশ্নের? আমি বলে দিতেছি যে এটা দ্বারা এটা ভাগ যাবে না, একদম কনফার্ম করে দিচ্ছি। আপনি এন এর যেই মানি বসান এটা দ্বারা এটা ভাগ যাবে না, কনফার্ম করে দিছি, তাহলে কি সেটা সাফিসিয়েন্ট না? কারণ আমি তো অ্যান্সারের সঠিক উত্তর দিতে পারছি, অ্যান্সারের সঠিক উত্তর দিতে পারছি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। এখন এটা যদি তাও না বুঝেন কেউ, আমি আরেকটু ডিটেলস বলি, আরেকটু। ধরেন আমাদের যে ছোটবেলার যদি আমরা ভাঙতে যাই, ধরেন আমাদের কোশ্চেন গুলো হয়, আমি কই লিখবো একটু ধরেন। আমার এখনো ইরেজারটা বুঝছেন ঠিক হয়নি। ধরেন আমাদের ছোটবেলার যে কোশ্চেন, ছোটবেলা বড়বেলায় কি কোশ্চেনটা দুই ধরনের হয়ে থাকে তাই না? ইজ টাইপ, মানে অক্সিলারি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এই টাইপের।
আরেকটা কি ডব্লিউএইচ টাইপ কোশ্চেন হয়ে থাকে, তাই না? হোয়াট, হোয়াট, হোয়েন। এই ইস টাইপ কোশ্চেন গুলোর অ্যান্সার দুইভাবে দেওয়া যায়, ইয়েস আর কি নো। ইয়েস আর হচ্ছে কি নো। এখন দেখেন ভাইয়া, আমি যদি ইয়েস নোতে সরাসরি অ্যান্সার দিতে পারি যে এটা ইয়েস অথবা নো, তাহলে তো সেটা আমার সাফিসিয়েন্ট। আপনারা একটু মিলা দেখেন, বলা হয়েছে 2n/8। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন ভাইয়া, আগে নট সাফিসিয়েন্ট বললেন না। 2 কে 8 দ্বারা ভাগ করি, কত আসে? 4। n/4, n/4। একটু খেয়াল করেন, এন কি অড ইন্টিজার? অড মানে কি 3, 5, 7, 9, 11, 13। কোনোভাবেই, কোনোভাবেই এই এন এর মান যাই বসান আপনি, দুনিয়ার এন এর অড ইন্টিজারের যে কোনো মান বসান, সেটা কি 4 দ্বারা ভাগ যাবে? সেটা কি 4 দ্বারা ভাগ যাবে? সেটা কি যাবে না। আমি একদম কনফার্ম করে দিতেছি, সেই মানটা 4 দ্বারা ভাগ যাবে না, ডিভিজিবল হবে না। তাহলে কি সেটা সাফিসিয়েন্ট হবে নাকি হবে না? তাহলে কি সেটা সাফিসিয়েন্ট হবে নাকি হবে না? সেটা সাফিসিয়েন্ট হবে। কারণ কি, আমি কনফার্ম করে দিতে পারতেছি যে n/4 সেটা কখনোই, কখনোই সেটা ডিভিজিবল হবে না। দ্যাট মিনস এইটা আমার সাফিসিয়েন্ট, আমার অপশন এ সঠিক। বুঝতে পারছেন আপনারা? জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু খুবই ভেজাল মনে হয়। আপনারা প্রিভিয়াস যতগুলো আমরা সলভ করছি খেয়াল করে দেখবেন, কনফার্ম ভ্যালু না পাওয়া পর্যন্ত আমরা কখনো অ্যান্সার দাগাইতে পারতেছি না। ওকে, পরেরটা দাগাই। পরেরটা বলছে n > 5। অ্যান্সার ইয়েস অথবা নো দুইটাই হতে পারে, যেটা দিয়ে হয় ইয়েস। হ্যাঁ, যদি ইয়েস অথবা নো যে কোনো একটা কনফার্ম করে, দ্যাট মিনস সেটা সাফিসিয়েন্ট। বলা হয়েছে এন, পরেরটাতে স্টেটমেন্ট 2 তে বলা হয়েছে এন ইজ এন ইন্টিজার গ্রেটার দেন 5। এন ইজ এন ইন্টিজার গ্রেটার দেন 5, এটা 5-এর চাইতে বড় যদি হইতে পারে, 6, 7, 8, 9, 10, অনেক কিছু হতে পারে। সেটা 4 দিয়ে ভাগ যাইতেও পারে, যাইতে নাও পারে। সেটা আমাকে কনফার্ম কোনো ভ্যালু দিতেছে না স্টেটমেন্ট 2 তে। আমাকে কনফার্ম কোনো কিছু দিতে পারতেছে না স্টেটমেন্ট 2 তে। 5-এর চাইতে বড় অনেক কিছু আছে ভাইয়া, 6, 7, 8, 9, 10, 11, 12। 12 4 দিয়ে ভাগ যায়, 13 4 দিয়ে ভাগ যায় না। দ্যাট মিনস স্টেটমেন্ট 2 নট সাফিসিয়েন্ট। স্টেটমেন্ট 2 নট সাফিসিয়েন্ট, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার এ। কেন অ্যান্সার এ? কারণ সে আমাকে কনফার্ম করে দিতেছে যে সেটা কোনোভাবেই সেই মানটা এনটা, মানে অড ইন্টিজার 4 দিয়ে ভাগ যাবে না, ডিভিজিবল হবে না। দ্যাট মিনস আমরা বলতে পারতেছি উত্তর হচ্ছে অপশন এ। আমি কি সামনের দিকে যাব? বুঝতে পারছেন আমি কি একটু সামনের দিকে যাব? যারা বুঝতে পারেন কাইন্ডলি একটু, একটু চাইলে রেকর্ডটা দেখে নিন কাইন্ডলি জাস্ট, ঠিক আছে? ওকে, দেখেন এই অঙ্কটা আমরা প্রিভিয়াস ক্লাসে করছি, তাই না? আপনারা একটু অ্যান্সার দেন কাইন্ডলি। আমি জাস্ট আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। দুইটাকে কম্বাইন করা যাবে না? কম্বাইন করেন ভাইয়া। কম্বাইন করার তো এখানে কোনো দরকারও নাই, কারণ আপনি অপশন এ তে সঠিক পেয়ে গেছেন। কম্বাইন কখন যাবেন একটু বুঝেন, কম্বাইন কখন যাবেন? অপশন এ কারেক্ট হয় নাই, অপশন বি কারেক্ট হয় নাই, তারপরে আপনি যাচ্ছেন কম্বাইনের বিষয়। আচ্ছা, এটা এটা আপনারা সবাই উত্তর দিয়ে দিতেছেন। 3-এর সি, খাদিমুল ভাই উত্তর দিয়ে দিয়েছেন, ইসরাত আপু উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, এইটা নিয়ে না আমার কোনো ঝামেলা নেই। এটা আমি আপনাদেরকে আজকে একটু মানে জাস্ট মানে এটা নিয়ে কত ভাবে ভাঙাভাঙি করা যায় আমরা সেটা দেখবো। এটা মূলত জিমেটের একটা খুব ফেভারিট একটা প্রশ্ন, বুঝছেন? জিমেটের এটা খুবই মানে পছন্দের একটা প্রশ্ন। আপনারা যারা সামনে পেট্রো বাংলাতে পরীক্ষা দিবেন, আপনারা জানেন আমাদের জিআরই জিমেট দুইটা টাইপ আছে। পেট্রো বাংলা প্রশ্নগুলো হয় জিমেট থেকে, বুঝতে পারছেন? এখন আবার যারা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করতেছেন, তারা হতাশ হওয়ার কিছু নাই। আপনার জীবনে যেটা আসবে না এমন কোনো হওয়ার কোনো টেনশন করার কোনো কারণ নাই। লাগতে পারে ভাইয়া। আচ্ছা, এইখান থেকে আমরা একটা জিনিস, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 থেকে আমরা জাস্ট আগের দিনের কথাটা টানলাম না, জাস্ট বলে দেই। অমিত আর রাফির কাছে সময় আছে সকাল কয়টা থেকে কয়টা, একটু আমি এটা সরাই দেখি, 9টা থেকে 12টা। 9টা থেকে 9টা থেকে 12টা। 9টা থেকে 12টা। ভাইয়া এই যে যিনি বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে শুভ ভাই, কাইন্ডলি একটু চেক দিন, ঠিক আছে? 9টা থেকে 12টা, এইটা আপনি বুঝতে পারছেন। আহ অমিত রাফি, এটা ম্যাথটা বুঝেন আগে, এটা এটা বুঝলে আপনি ওই ম্যাথটা বুঝবেন। ইমন, ইমনের সময় আছে কয়টা? ইমনের সময় আছে 10টা থেকে, ইমনের সময় আছে, একটু দাঁড়ান, একটু টান দিয়ে নি একটু। ইমনের সময় হচ্ছে 10টা থেকে 1টা, এবং 10টা থেকে 1টা, এবং হচ্ছে সাগর, সাগরের যে সময় সেটা হচ্ছে 8টা থেকে 11টা। এখন বলেন তো, আমাদের প্রশ্নটা ছিল এদের মধ্যে 1 ঘন্টা সময় হবে কিনা বৃহস্পতিবার দিন দেখা করার জন্য। 1 ঘন্টা সময় হবে কিনা? হ্যাঁ, দেবাশিস ভাই সঠিক উত্তর দিয়ে দিছে।
আপনারা কি সবাই বলতে পারবেন সঠিক উত্তর কয়টা হবে, কোন কোন সময় তারা মিট করবে, কোন সময় তারা মিট করবে? দেবাশিস ভাইয়া বলে দিয়েছে, আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, শুভ ভাইয়া বলতেছে 10টা থেকে 11টা, গুড, 10টা থেকে 11টা। ওকে, চলেন আমরা এবার এটাকে ভাঙাই, এটা নিয়ে আরো কি কি প্রশ্ন হতে পারে আমি একটু দেখি। ধরেন, ধরেন লেট সাপোজ, ধরেন এমন বললো অমিত আর রাফি, হ্যাঁ আমি ছোট আকারে লিখলাম, এ আর আর অমিত আর রাফি 9টা থেকে 11টার সময় ফ্রি। অমিত আর রাফি 9টা থেকে 11টার সময় ফ্রি। এটা স্টেটমেন্ট ওয়ান, বুঝতে পারছেন? আর স্টেটমেন্ট টুতে বললো ইমন 11টা থেকে 12টা আর সাগর 11টা থেকে 12 একটা। এটা স্টেটমেন্ট টুতে বলছে, বলছে যে অমিত আর রাফি 9টা থেকে 11টা ফ্রি, ইমন 11টা থেকে 12টা, সাগর 11টা থেকে 1টা ফ্রি। বলেন এইখানে উত্তর কি হবে? আপনারা বলেন এবার উত্তর কি হবে? প্রশ্ন সেম, বৃহস্পতিবার কি তারা 1 ঘন্টার জন্য মিট করতে পারবে কিনা? 11টা না। হ্যাঁ, মনীষা আপু বলছে মিলে না তো। 11টা থেকে 12টা, ভাইয়া 11টা থেকে 12টা তো অমিত রাফি নাই। সাজেদ আপু 11টা থেকে 12টা অমিত রাফি নাই। হ্যাঁ, বেশিরভাগই অপশন, উত্তর কত, A B C D, কোনটা উত্তর, এটা এটা বলেন, এইটা বলেন। ই, ই বলছে রবিন ভাইয়া, এইটাই বলে অনেকে। কিন্তু খেয়াল করেন, আবারও বুঝেন জিনিসটা ভালো করে বুঝেন। 9টা থেকে 11টা, স্টেটমেন্ট ওয়ান, এইটা দিয়ে কি আমি বলতে পারবো তারা 4জন ফ্রি? এটা দিয়ে কি বলতে পারবো তারা 4জন ফ্রি? বলতে পারবো না, নট সাফিসিয়েন্ট। তার মানে আমার অপশন এ হবে না। অপশন টুতে ইমন আর সাগরের কথা বলছে, এই অপশন টুতে ইমন আর সাগরের দিয়ে কি আমি অমিতা রাফির কথা চিন্তা করতে পারবো? পারবো না। তার মানে এইটাও আমার নট সাফিসিয়েন্ট, অপশন বিও সঠিক না। এইবার আমি দুটাকে কম্বাইন করি, এই দুটাকে কম্বাইন করি, একটু খেয়াল করেন, এই দুটাকে যখন কম্বাইন করব তখন আমি ইনশিওর হইতেছি, দেখেন অমিতা রাফি ফ্রি 9টা থেকে 11টাতে, ইমন ফ্রি 11টা থেকে 12টা, সাগর ফ্রি 11টা থেকে 1টা। তার মানে আমি কম্বাইন করার পর বলতে পারতেছি, এইটাকে যখন কম্বাইন করতেছি তখন আমি এনশিওর করে দিতেছি যে তারা মিট করতে পারবে না। আমি একদম কনফার্ম করে দিতেছি যে তারা মিট করতে পারবে না, নো, কনফার্ম করে দিছি। তাহলে কি, তাহলে কি আমি উত্তর পাইছি? উত্তর কি পাইছি? উত্তর পাইছি। তার মানে অপশন আমার হচ্ছে সি অ্যান্সার সাফিসিয়েন্ট। কারণ সে আমাকে কনফার্ম করে দিতেছে যে তারা মিট হতে পারবে না, একদম ডিরেক্ট কনফার্ম করে দিছে। যখন আমাকে কনফার্ম একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে দিতেছে, দ্যাট মিনস আর কোনো কথা নাই, আমার উত্তর এটাই। ওকে, বুঝতে পারছেন যেহেতু আমি এবার যারা সাদিয়া আপু বুঝতে পারছেন, এবার আগের ম্যাটটা আপনি বুঝতে পারেন 2n/8 কেন না। ওকে, আরেকটা আমরা আরো একটু এটা নিয়ে আরো একটু ভাঙাভাঙি করি, চলেন। ধরেন আপনাকে প্রশ্ন দিল অমিত আর রাফি 9টা থেকে 12টার সময় ফ্রি, 9টা থেকে 12টার সময় ফ্রি। এটা স্টেটমেন্ট ওয়ান। স্টেটমেন্ট টুতে বলছে ইমন 11টা থেকে 12টা আর হচ্ছে সাগর 8টা থেকে 11টা ফ্রি। এইবার বলেন উত্তর কি হবে? এইবার উত্তর বলেন, এইবার উত্তর বলেন কোনটা হবে, A B C D E কোনটা হবে বলেন? কোন সময়, কোন, সি, সি বলতেছেন অনেকে, সি বলতেছেন অনেকে। ওকে, আবারও বুঝেন সি মানে কি, একটু ভালো করে বোঝেন, সি মানে কি কম্বাইন। সি মানে কি কম্বাইন, যখন আমি এ তে উত্তর পাবো না, বি তে উত্তর পাবো না, তখন আমি যা সি যাবো। আগে দেখেন, এতে যখন আমি বলতেছি, একটু খেয়াল করেন, এতে অমিত আর রাফির কথা বলতেছি। অমিত আর রাফি কোন সময় ফ্রি? 9টা থেকে 12টার সময় ফ্রি। এখানে কি বাকি দুজনের কথা বলছে? বাকি দুজনের কথা বলে নাই, দ্যাট মিনস এটা নট সাফিসিয়েন্ট, এইটা নট সাফিসিয়েন্ট। ঠিক আছে ভাইয়া, এটা হবে না, এইটা একদম হবে না, কনফার্ম, এ আমার হবে না। কিন্তু দেখেন অপশন মানে স্টেটমেন্ট টুতে বলা হচ্ছে ইমন 11টা থেকে 12টার সময় ফ্রি। একটু খেয়াল করেন সবাই, ইমন 11টা থেকে 12টার সময় ফ্রি, সাগর 8টা থেকে 11টার সময় ফ্রি। ইমন 11টা থেকে 12টার সময় ফ্রি, সাগর 8টা থেকে 11টার সময় ফ্রি। এখন দেখেন ভাইয়া, এইটা কি সঠিক উত্তর দিচ্ছে? এইটা কি সঠিক উত্তর দিচ্ছে? এইটা কি সঠিক উত্তর দিচ্ছে? দেখেন ভাইয়া, আমাদের প্রশ্নটা, ভাইয়া একটু শুনেন আগে, প্রশ্নটা ছিল এরকম, তারা 4জন মিট করতে পারবে কিনা। 4জন মিট করার আগে তো দুজনে মিট করতে হবে। ইমন আর সাগরের তো মিট হইতে হবে। ইমন আর সাগরের কি মিট হইতেছে? ইমন 11টা থেকে 12টা ফ্রি, সাগর 8টা থেকে 11টা ফ্রি। তাদের কি মিট হইতেছে কোনোভাবে? তাদেরই তো মিট হইতেছে না। অমিত রাফি তো পরের হিসাব, তারা তো পরে অমিত রাফির সাথে যা মিট করবে পরের হিসাব, কম্বাইন তো পরে করব, তারা নিজেরাই তো মিট হইতে পারতেছে না। এখানেও আমাকে কনফার্ম করে দিতেছে যে না, তারা মিট হইতে পারতেছে না। তারা যদি মিট না হয় তাহলে অমিত রাফির সাথে মিট কিভাবে হবে?
তার মানে এখানেও আমি সরাসরি সঠিক অ্যান্সার পাই যেতেছি নো, দ্যাট মিনস আমার সঠিক অ্যান্সার উত্তর বি। এবার আপনি কি বুঝতে পারছেন ইয়েস নোর বিষয়গুলো কি? আপনি যখন কনফার্ম করে ফেলতে পারতেছেন একটা জিনিস, যে কনফার্ম যে তারা মিট হইতে পারতেছে না, তারা এটা করতে পারবে না, কনফার্ম করে দিতেছেন, ভাইয়া উত্তর ওইখানে। কনফার্ম ইয়েস হতে পারে, কনফার্ম নো হইতে পারে। এইটাই হইতেছে আপনাদের এই এই জিনিসটাকে নিয়ে যতভাবে ভাঙানো যায় আমি বুঝাই দিছি। এই এই প্রশ্নটা জিমেট মানে পেট্রো বাংলার খুব পপুলার একটা প্রশ্ন, মানে এভাবে ভেঙে হয়তো আসে নাই কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে সামনের দিকে মুভ করি, তাই না? সব গুলিয়ে গেল দেবাশিস ভাইয়া, সব গুলাই দেওয়ার কিছু নাই, আপনি একটু থাকেন, আরো সামনে এই টাইপের প্র্যাকটিস আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। প্রথম জিনিস তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি জিনিসটা একটু মাথার একটু ডিপ নলেজটা ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা গতদিন আমাদের ছিল, গতদিন আমার ছিল SO24 প্রিলি ভিত্তিক যে প্রশ্নটা সেটা ছিল। তখন আমি উত্তরটাকে আপনাদের জন্য রাখছিলাম, গত ক্লাস হিসেবে রাখছিলাম, কিন্তু আজকে আমরা তো বিষয়টা বুঝতে পারছি ইয়েস নো, আপনারা সবাই অ্যান্সার দিবেন, বিশেষ করে দেবাশিস ভাই আপনি অ্যান্সার দিবেন। দেখেন বলা হয়েছে n গ্রেটার দেন 0। আমি তো অপশনের ব্যাপারটা ধরতে পারতেছি না। দেবাশিস ভাই আপনি কি ABCDE বুঝতে পারেন? ABCDE এগুলো বুঝতে পারেন? হ্যাঁ, তাহলে ভাই একটু খেয়াল করেন, এবার বুঝতে পারবেন। দেখেন কি বলছে, ইজ 20% অফ এন 20%, স্যার কন্ডিশনটা স্যাটিসফাইড করে নাই, তাহলে কিভাবে সাফিসিয়েন্ট হয়? কোনটা কোনটা ভাইয়া, শুভ ভাই কোনটা? স্টেটমেন্ট টু? ও, কন্ডিশনটা স্যাটিসফাইড করে না ভাইয়া। কন্ডিশনটা হচ্ছে দুই ধরনের, হতে পারে সেটা ইয়েস, সেটা একদম ইয়েস স্যাটিসফাইড করে দিছে, অথবা নো কনফার্ম করে দিতেছি। আমি ইয়েস দ্বারাও কনফার্ম করতে পারি, নো দ্বারাও কনফার্ম করতে পারি। বলা হয়েছিল অমিত রাফি, একটা PDF দিলে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা আগে একটু বুঝাই নিই। বলা হয়েছিল, খেয়াল করেন, অমিত রাফি 9টা থেকে 12টার সময় ফ্রি, ইমন 11টা থেকে 12টা, সাগর 8টা থেকে 11টার সময় ফ্রি। শুভ ভাই মনোযোগ দেন। এখন ভাইয়া চারজনের মিট হইতে হবে না? প্রশ্নটা বলছিল তারা চারজন কোন সময় মিট হতে পারবে। এখন স্টেটমেন্ট ওয়ানে তো অমিত রাফির কথা বলা হয়েছে, স্টেটমেন্ট ওয়ানে তো অমিত রাফির কথাগুলো বলা হয়েছে, তার মানে আমি এখান থেকে বাকি দুজনের কথা বুঝতে পারতেছি না, ইমন আর সাগরটা বুঝতে পারতেছি না, তার মানে কি নট সাফিসিয়েন্ট। ওকে, অপশন টু তে যাই। ইমন আর সাগরের কথা বলা হয়েছে, ইমন আছে 11টা থেকে 12টার সময় ফ্রি, সাগর ফ্রি হচ্ছে 8টা থেকে 11টার সময়। এখন দেখেন, তারা নিজেদের মধ্যে কি মিট করতে পারতেছে? শুভ ভাই আপনি বলেন তো, তারা কি নিজেদের মধ্যে মিট করতে পারতেছে? ইমন আর সাগর, তারা কি নিজেদের মধ্যে মিট করতে পারতেছে? নিজেদের মধ্যে যদি মিট করতে না পারে, তাহলে তারা বাকি দুজনের সাথে মিট কিভাবে করবে? তারা নিজেরাই মিট করতে পারতেছে না, তারা কিভাবে অমিত আর রাফির সাথে যা মিট করবে? তাহলে কি আপনি কনফার্ম অ্যান্সার পাইছেন যে চারজন এক হইতে পারবে না? কনফার্ম অ্যান্সার পাইছেন যে তারা চারজন এক হইতে পারবে না? ইয়েস, দ্যাট মিনস এইটা আমাকে কনফার্ম করে দিতেছে যে তারা কোনোভাবেই এক হইতে পারতেছে না এই স্টেটমেন্ট টু এর মাধ্যমে। তার জন্য অপশন বি হচ্ছে আমার সাফিসিয়েন্ট। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন শুভ ভাইয়া? না বুঝতে পারলে ভাই কাইন্ডলি একটু রেকর্ডটা একটু দেখে নিন, ঠিক আছে? এ 9 কেন ভাইয়া? এতে অমিতা রাফির কথা বলা হয়েছে, একটু বুঝেন, এতে অমিতা রাফির কথা বলা হয়েছে, তারা 9টা থেকে 12টার সময় ফ্রি। ইমন আর সাগরের কথা বলা হয়েছে, ইমন আর সাগর তখন কখন ফ্রি কখন ফ্রি না কিছু বলা হয়েছে? বলা তো হয় নাই। তারা দুইজন ফ্রি, তাহলে বাকি দুজন কি? তারা তো মিট করতে হবে চারজনের, ওই দুজন ফ্রি, বাকি দুজন কি হয়েছে বলে নাই তো, যেহেতু সম্পূর্ণ ইনফরমেশন নাই সে তো নট সাফিসিয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা আমরা সামনের দিকে যাই, একটু খেয়াল করেন, নাহলে তো আমাদের এখানে আটকে থাকতে হবে। 20% অফ এন গ্রেটার দেন 10% অফ, ভাইয়া দেবাশিস ভাই একটু ভালো করে বুঝেন। অপশন এতে মানে স্টেটমেন্ট ওয়ানে অমিত রাফি, অমিত রাফি দুজন একসাথে ছিল, আর স্টেটমেন্ট টুতে ইমন আর শুভ আলাদা আলাদা সময়ের কথা বলা হয়েছে। তারা দুইজনই মিট হতে পারতেছে না, তারা কিভাবে চারজন মিট হবে একটু বুঝেন। দেবাশিস ভাই বুঝতে পারছেন? ইমন আর সাগর দুজনই মিট হতে পারতেছে না, চারজন মিট হবে কিভাবে? এইখানে তো আপনি উত্তর পাওয়া যেতেছেন। হ্যাঁ শুভ ভাইয়া, কনফ্লিক্ট না, আপনি খেয়াল করেন ফার্স্ট ক্লাসের প্রত্যেকটা জিনিস থেকে একটু বুঝেন। আমরা কনফার্ম উত্তরটা চাচ্ছি, কনফার্ম হতে পারে ইয়েস, কনফার্ম হতে পারে নো, এইটার বিষয়টা একটু বুঝতে হবে। আচ্ছা দেখেন, 20% অফ এন গ্রেটার দেন 10% অফ দ্য সাম এন প্লাস 0.5, এইটা আমাদের গত ক্লাসের একটা ম্যাথ ছিল, তাই না শুভ ভাইয়া? আপনি তো গত ক্লাসে ছিলেন, এটা গত ক্লাসে একটা ম্যাথ ছিল। এই ম্যাথটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি ছিল বলতে পারবেন? 20% মানে কি 20/100 ইন্টু এন,
গ্রেটার দেন 10% মানে কি 10/100 ইন্টু n প্লাস 0.5। ঠিক আছে ভাইয়া, এই শূন্য কাটাকাটি চলে যায়। এখন আপনি বলেন তো 2 কে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 0.2 n। গ্রেটার দেন 10 কে 100 দ্বারা ভাগ করলে আসে কত? 0.1। এই 0.1 এর সাথে এইটা গুণ হয়ে যাবে, 0.1 n প্লাস 0.1 এর সাথে 0.5 গুণ হলে কত হয়ে যাবে? 0.05। 0.05, এটা কি বুঝতে পারছেন এতটুকু? ওকে, পরে সামনে আগায় দেখেন, এইটা এই পাশে আছে, এইটা এই পাশে আছে, এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, প্লাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 0.2 n এখান থেকে 0.1 n চলে যাবে গ্রেটার দেন 0.05, বা এখানে থাকে 0.1 n গ্রেটার দেন 0.05, দ্যাট মিনস n, এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে n গ্রেটার দেন 0.5। এতটুকু আপনারা গত ক্লাসে বের করেছিলেন। এবার আসেন, আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কি পাই? একটু খেয়াল করেন তো ভাইয়া, এখান থেকে আমরা কি পাই? এন এর মানটা 0.5 এর চাইতে বড় হতে হবে। বিষয়টা এরকম না? সবাই একটু বলেন তো, এটা বিষয়টা এরকম না? এন এর মানটা 0.5 এর চাইতে বড় হতে হবে। হ্যাঁ, ওকে। এবার একটু খেয়াল করেন স্টেটমেন্ট ওয়ানে কি বলা হয়েছে। স্টেটমেন্ট ওয়ানে তার মানে আমার হইতে পারে সেটা ইয়েস, হইতে পারে সেটা নো। একটু খেয়াল করেন, ভালো করে বুঝেন। স্টেটমেন্ট ওয়ানে বলা হচ্ছে এন লেস দেন 0.1। ভাইয়া এন লেস দেন 0.1 এর মানে কি? এন এর মান 0.1 এর চাইতে ছোট, এন এর মান 0.1 এর চাইতে ছোট, কিন্তু আমার কন্ডিশন বলছে এন এর মানটা কি হইতে হবে? 0.5 এর চাইতে বড় হবে। তাহলে যখন আপনি এন এর মান 0.1 এর চাইতে ছোট নিবেন, তখন কখনো কি এটা 0.5 এর চাইতে বড় হবে? যখন আপনি স্টেটমেন্ট ওয়ান অনুযায়ী এন এর মানগুলো 0.1 এর চাইতে ছোট নেবেন, কখনো কি সেটা 0.5 এর চাইতে বড় হবে? কখনো কি বড় হবে শুভ ভাইয়া, আপনি বলেন তো। যারা বুঝতে পারে না তারা কি বলতে পারবেন কখনো কি সেটা বড় হবে? হবে না। একদম কনফার্ম করে দিচ্ছেন না আপনার? একদম ডেফিনেটলি কনফার্ম করে দিচ্ছেন না? দ্যাট মিনস আপনি কনফার্ম করে দিতে পারতেছেন। তার মানে অপশন এ আমার জন্য সাফিসিয়েন্ট। এটা আমার জন্য সাফিসিয়েন্ট, কারণ কি আমি ডেফিনেটলি কনফার্ম করে দিতেছি যে সে কখনোই 0.5 এর চাইতে বড় হবে না। ওকে, নেক্সট, এন এর মানটা 0.1 এর চাইতে বড়। ভাইয়া 0.1 এর চাইতে বড় সেটা কিন্তু 0.2 হতে পারে, 0.3 হতে পারে, 0.5 হতে পারে, 0.6 হতে পারে। সেইটা কখনো ইয়েস, কখনো নো। মানে এই যে এন এর মান 0.5 এর চাইতে বড়, সেটা মানে বলা হয়েছে এন গ্রেটার দেন 0.5। স্টেটমেন্ট টু অনুযায়ী সেটা 0.1 এর চাইতে বড়, কখনো 0.2 হতে পারে, কখনো 0.6 হতে পারে। তাহলে কি এইটা আমার কন্ডিশনকে ফুলফিল করলো? কন্ডিশনকে ফুলফিল করলো? বড় হতে পারে, ছোট হতে পারে, কন্ডিশনকে ফুলফিল করলো? আমি তো কনফার্ম অ্যান্সার পাচ্ছি না। তার মানে এইটা কোনোভাবেই আমার কি না, সাফিসিয়েন্ট না। এটা আমার জন্য নট সাফিসিয়েন্ট। গত ক্লাসে আপনাদের জাস্ট গত ক্লাসে আমি গত ক্লাসের জন্য আমি আপনাদেরকে ই বলছিলাম, একটু বুঝেন ভাই, গত ক্লাসের জন্য ই বলছিলাম, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার ভাইয়া উত্তর এ। উত্তর এ, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সাফিসিয়েন্ট, অ্যান্সার হচ্ছে এ। আপনারা গত ক্লাসের বেসিক ক্লাসে ছিলেন, এই কারণে আপনাদেরকে জাস্ট ই বলে গেছিলাম। কিন্তু একটু এই জায়গাটা খেয়াল রাখেন, কারণ আমার অপশনের ব্যাপারটা এমন কেন হচ্ছে। আপনি গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত বা প্র্যাকটিস যা করছেন সবগুলোতে মিলাবেন, কনফার্ম যেটা পাবেন হতে পারে সেটা ইয়েস, হতে পারে সেটা নো। যখনই আপনি ইয়েস অথবা নো কনফার্ম করে ফেলতে পারবেন, দ্যাট মিনস আপনি উত্তর পেয়ে গেছেন। বুঝতে পারছেন দেবাশিস ভাইয়া? আপনি যে কোনো একটা কনফার্ম করতে, যখন যেমন স্টেটমেন্ট টু তে আমরা কনফার্ম করতে পারতেছি না, কিন্তু স্টেটমেন্ট ওয়ানে আমি কনফার্ম করে দিচ্ছি। আমরা আরো সামনে আগাই, বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি কি সামনে যাব? বুঝতে পারছেন নাকি এখানেই থাকবো? লাস্ট ক্লাসে এই ম্যাথ অ্যান্সার তো ই ছিল। হ্যাঁ ভাইয়া, এটাই আমি কনফার্ম করে দিলাম এখন, বুঝতে পারছেন? ওকে, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এখানে দেখেন এই ম্যাথটাও খুবই মানে, হ্যাঁ হ্যাঁ, আফিয়া আপু, সরি আসিফা আপু, সরি এক্সট্রিমলি সরি। ক্লাসে তো অপশন দুইটা, তাহলে অ্যান্সার ই, এ দ্বারা তো উত্তর। আচ্ছা, আপনারা আবার সেই আগের জায়গায় চলে গেছেন, একটু আবার বুঝেন। যারা এই জায়গাটা ক্লিয়ার হতে পারবে না তারা সমস্যার মধ্যে পড়ে যাবেন, একটু বুঝেন। এন এর মানটা, হ্যাঁ ভাইয়া সবগুলো অ্যান্সার আপনি ইয়েস নোতে পাবেন। এন এর মানটা দেখেন, দেবাশিস ভাইয়া বাকি সহ যারা বুঝতে পারেন, এন এর মানটা গ্রেটার দেন 0.5। এন এর মানটা 0.5 এর চেয়ে বড় হইতে হবে, শর্ত এইটা। এইটা আপনার প্রশ্ন। স্টেটমেন্ট ওয়ান দ্বারা আপনাকে বলা হয়েছে এন এর মানটা লেস দেন 0.1, লেস দেন 0.1। আপনি এন এর মানটা যদি 0.1 এর চেয়ে ছোট বসান, সেটা কখনো 0.5 এর চেয়ে বড় হবে?
0.5 এর চেয়ে বড় হবে? কখনো কি উত্তর মানে কখনো সেটা 0.5 বড় হবে? হবে না। একদম ডিরেক্ট কনফার্ম করতে পারতেছেন না? আপনি এন এর মানটা যখন লেস দেন 0.1 বসাচ্ছেন তখন কি ডিরেক্ট কনফার্ম করতে পারতেছেন না যে সেটা কখনোই 0.5 চেয়ে বড় হবে না? এই যে কনফার্ম করে দিতেছেন। আচ্ছা, 2 ঘন্টা ডিমান্ড লাগবে না আপু, একটু একটু বুঝেন ঠান্ডা মাথায়। ঠিক আছে, হ্যাঁ, এই যে সাজেদ আপু যেটা বলছে সেটাই উত্তর, যে ইয়েস নো কনফার্ম করা মানে হচ্ছে আপনার অ্যান্সার পেয়ে যাচ্ছে। একটু দেখেন এই ম্যাথটা আপনারা পারেন কিনা, পরের ম্যাথটাতে আমরা যাই, দেখেন আপনারা একটু দেখেন, পরের ম্যাথটা গেলেই বুঝবেন। মোনালিসা ফ্লিপড এ ফেয়ার কয়েন এন টাইমস। মোনালিসা একজন ব্যক্তি যে একটা কয়েনকে সে নিক্ষেপ করছে, সে যে নিক্ষেপ করছে সেটা কয়বার নিক্ষেপ করছে? এন সংখ্যক বার নিক্ষেপ করছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ফ্লিপস কেম আপ হেডস। তার মানে কতবার সেই যে নিক্ষেপ করছে, তার মানে এন সংখ্যক বার যে নিক্ষেপ করছে তার কতবার হেড উঠছে, ফ্র্যাকশন আকারে বের করতে বলছে। হোয়াট ফ্র্যাকশন, হোয়াট ফ্র্যাকশন। আজকে আর ইনফরমেশন ফার্স্ট ক্লাসের সাথে একটাই, আজকে ইনফরমেশন ফার্স্ট ক্লাসের সাথে একটি। বুঝলাম না আসিফ আপু কি বলছেন। আচ্ছা দেখ আমরা ক্লাসে যাই। হোয়াট ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনটা কি? ফ্লিপস কেম আপ হেডস, মানে হেড কতবার উঠবে এন সংখ্যক বার নিক্ষেপ করলে। ওকে আমরা মিলাই চলেন। স্টেটমেন্ট 1 বলা হয়েছে n ইকুয়াল টু 24। ভাইয়া n ইকুয়াল টু 24 এইটা দিয়ে কি আমি কিছু বলতে পারবো? n ইকুয়াল টু 24 এইটা দিয়ে কি আমি হেড বাই n মানে হেড বাই n এই ফ্র্যাকশনটা মান বের করতে পারবো? কোনোভাবেই পারবো না। কে জানি বলেন অপশন অ্যান্সার ডি, না এটা তো বের করা যাচ্ছে না, তার মানে এটা আমার নট সাফিসিয়েন্ট, এইটা আমার নট সাফিসিয়েন্ট, একদম সরাসরি সঠিক বলে দিতে পারতেছি। স্টেটমেন্ট টুতে যাই, স্টেটমেন্ট টুতে যাই। দেখেন স্টেটমেন্ট টুতে বলা হয়েছে দ্য নাম্বার অফ ফ্লিপস দ্যাট কেম আপ টেলস ওয়াজ 3/8 n। মানে যদি আমি নিক্ষেপ করি তখন টেলসটা আসে 3/8 n। এখন আপনারা প্রবাবিলিটির সম্ভাবনার অঙ্ক যদি করে থাকেন আপনারা জানেন সম্ভাবনার সর্বনিম্ন মান হয় 0, সর্বোচ্চ মান হয় 1। একটা মুদ্রা নিক্ষেপ করলে সেটা আসতে পারে হেড অথবা টেল, সর্বোচ্চ মান আসতে পারে 1। যদি টেইল আসে 3/8, 3/8 টাইমস, তাহলে হেড কতবার আসবে? হেড কতবার আসবে? 5/8 টাইমস না ভাইয়া? হেড কি 5/8 টাইমস আসবে না? কারণ দেখেন 8 বারের মধ্যে 3 বার টেইল আসবে, তাহলে 8 বারের মধ্যে 5 বার হেড, যদি 3 বার টেল আসে বাকি 5 বার হেড আসবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এইটুকু? তার মানে কি আমি বলতে পারতেছি না এই হেড বাই এন এর ফ্র্যাকশনটাকে আমি পাইছি, 5/8 ফ্র্যাকশনকে আমি বের করতে পারছি, ফ্র্যাকশনকে আমি বের করতে পারছি। দ্যাট মিনস স্টেটমেন্ট বি আমাকে সঠিক উত্তর দিতেছে, এটা আমার সাফিসিয়েন্ট, এইটা আমার সাফিসিয়েন্ট। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এখন আপনারা ইয়েস নো দিয়েও মিলান, দেখবেন অবশ্যই উত্তর পাচ্ছেন। আরেকবার ফাহমিদা আপু আরেকবার দেখেন, আপনি আরেকটু চিন্তা করেন, সম্ভাবনার সর্বোচ্চ মান হয় 1, টেল 8 বার নিক্ষেপের মধ্যে টেল উঠছে 3 বার, তাহলে হেড উঠবে কয়বার? 5 বার। বোঝা যাচ্ছে 8 বার নিক্ষেপ করছে টেল উঠছে 3 বার। হ্যাঁ ভাই একটু বুঝেন, 8 বার নিক্ষেপ করছি টেল পাইছি 3 বার, তাহলে হেড কয়বার? 5 বার। 8 থেকে 3 বিয়োগ দেন, হেড কয়বার? 5 বার। তাহলে হেড বাই এন এ ফ্র্যাকশনকে আমি বের করতে পারতেছি, হ্যাঁ বের করতে পারতেছি, সাফিসিয়েন্ট ইনফরমেশন আমার কাছে আছে। এটাই তোমাকে বের করতে বলছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ফ্লিপস কেম আপ হেডস, হেড বাই এন এর এই মানটাই তো বের করতে বলছে, 5/8। বুঝতে পারছেন ভাইয়া এবার? সবাই কি বুঝতে পারছেন? যারা আছেন বুঝতে পারছেন ভাইয়া? কাইন্ডলি টু রেসপন্স করবেন। বুঝতে পারছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। কাইন্ডলি যারা বুঝতে পারেন না কাইন্ডলি একটু রেকর্ডটা একটু দেখে নিন। আমরা পরেরটাতে আসি, 4 নাম্বার। ইচ অফ দ্য এগস ইন এ বল ইজ ডাইড রেড অর গ্রিন। বলা হয়েছে অর ব্লু, বলা হয়েছে একটা বলের মধ্যে যে কয়টা এগ আছে, এগ মানে ডিম আছে, সেগুলোকে রং করা হয়েছে, ডাইড, রং করা হয়েছে। দেখেন প্যাসিভ, ইজ ডাইড মানে রং তো নিজে নিজে হয় না, কেউ করে, ইজ ডাইড রং করা হয়েছে। রেড, গ্রিন আর ব্লু, হয়েছে সেটা রেড কালার করা হয়েছে, কোনো মানে কিছু ডিমকে গ্রিন করা হয়েছে, কিছু ডিমকে ব্লু করা হয়েছে। ইফ ওয়ান এগ ইজ টু বি রিমুভড অ্যাট র্যান্ডম, যদি এদের মধ্যে কোনো একটা এগকে সরিয়ে নেওয়া হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য এগ উইল বি গ্রিন, তাহলে তার প্রবাবিলিটি গ্রিন হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ গ্রিন এটার মানে কি ভাইয়া? উপরে থাকবে গ্রিন এর অনুকূল নাম্বার, নিচে থাকবে টোটাল, বিষয়টা এরকম না? প্রবাবিলিটি অফ গ্রিন মানে কি? গ্রিন থাকবে উপরে আর নিচে থাকবে টোটাল, বিষয়টা তো এরকম। ওকে স্টেটমেন্ট 1-এ আসি।
স্টেটমেন্ট ওয়ানে বলা হচ্ছে, পাঁচটা রেড এগ আছে, পাঁচটা রেড এগ আছে বলের মধ্যে। আচ্ছা ভাই, পাঁচটা রেড এগ আছে বলের মধ্যে, এইটা দিয়ে আমি কি কখনো গ্রিনের, এইটা দিয়ে কি কখনো আমি গ্রিনের অ্যান্সার বের করতে পারবো, প্রবাবিলিটি অফ গ্রিন বের করতে পারবো? ইয়েস নো করে দেখেন, কোনোভাবে তো পারবো না। তার মানে এইটা আমার নট সাফিসিয়েন্ট। পাঁচটা রেড এগ আছে, আমি এটা দিয়ে কি বের করতে পারবো? আমার তো প্রবাবিলিটি অফ গ্রিন বের করতে হবে, পারবো না। ওকে, এবার আসি অপশন স্টেটমেন্ট টু। সেখানে বলা হচ্ছে ব্লু যেটা, সেটা হচ্ছে 1/3। ব্লু হচ্ছে 1/3। আচ্ছা, ব্লু যদি 1/3 হয়, গ্রিনের সম্ভাবনা কত আমি কি বলতে পারবো? যারা অ্যান্সার বি বলতেছেন তারা কিভাবে বলতেছেন আমি জানি না। ব্লু আছে 1/3, আমি তো জানি না গ্রিন কত রেড কত। আমার হয়তো ব্লু আছে রেড আছে, তাহলে আমি গ্রিনটা বের করতে পারতাম, তাইলে আমি না রেডটা বের করতে পারতাম। তাহলে এটা দিয়ে তো আমি বের করতে পারতেছি না, এইটাও আমার নট সাফিসিয়েন্ট। এখন কেউ কেউ বলছেন অপশন সি। ওকে চলেন কম্বাইন করি। কম্বাইন করলে আমি কি টোটালটা জানি, টোটাল কয়টা এগ আছে? টোটাল কয়টা এগ আছে আমি কি জানি? আমি জানি ব্লু এর সম্ভাবনা বলে দিছে 1/3, ব্লু এর সম্ভাবনা 1/3। আর লাল এগ আছে পাঁচটা, কিন্তু টোটাল এগ আছে আমার কয়টা আমি কি বলতে পারতেছি? বলতে পারতেছি না। তার মানে আমার 3 নাম্বার কম্বাইন করে সি, যেটা সি তেও আমি সঠিক উত্তর পাইতেছি না। অ্যাকচুয়ালি এটা কোনো ইনফরমেশন আমার কাছে নাই। তার মানে উত্তর হচ্ছে ই, উত্তর হচ্ছে ই। এবার কি বুঝতে পারছেন? ফারজানা আপু, উম্মে হাবিব আপু বলতে পারছেন, ধন্যবাদ। হ্যাঁ, উত্তর হচ্ছে ই। কোনোটা কি আমি সঠিকভাবে সাফিসিয়েন্ট নট সাফিসিয়েন্ট মানে এক, এ বি সি কোনোটা দ্বারাই পারবো না। যখন আমার কাছে পর্যাপ্ত ইনফরমেশন থাকবে না, আর ইনফরমেশন দরকার নান অফ দিস, তখনই হচ্ছে ই। বুঝতে পারছেন ফাহমিদ আপু? ওকে, ডি কেন হয় না স্যার? ভাইয়া ডি হতে গেলে তো আগে এ হতে হবে, বিও হতে হবে। এ নাই বি নাই, কিভাবে ডি হবে? এ এবং বি হইলে তারপর আমরা ডি চেক দেবো। যদি এ তেও অ্যান্সার আসে, বি তেও অ্যান্সার আসে, দ্যাট আমরা বলতে পারবো ডি কারেক্ট। ওকে, আমরা সামনে যাই। ওকে, দেখেন এই অঙ্কটা খুব মজার অঙ্ক। যে যারা ভাবেন যে অ্যানালিটিক্যাল এবিলিটির মধ্যে ম্যাথের কোনো ইউজ হয় না, তারা কিন্তু এগুলাতে লাগবে। এই যে ম্যাথ কি প্রবাবিলিটি আমরা করি না? অবশ্যই করি, প্রবাবিলিটির অঙ্ক আমরা ম্যাথে করি। Rashid and Omar were among those people who sold raffle tickets to raise money for IBA debating club. বলা হয়েছে রাশেদ এবং ওমর দুজন ব্যক্তি যারা হচ্ছে র্যাফেল টিকেট বিক্রি করে আইবিএ ডিবেটিং ক্লাবের জন্য, টু রেজ মানি, মানি উত্তোলন করার জন্য, টাকা উত্তোলনের জন্য। ইফ রাশেদ অ্যান্ড ওমর সোল্ড এ টোটাল অফ 100 টিকেট, বলা হয়েছে রাশেদ আর ওমর দুইজনে মিলে 100 টিকিট বিক্রি করছে, দুইজনে মিলে কিন্তু। তাহলে কয়টা টিকিট রাশেদ বিক্রি করছে এইটা আপনার কাছে জানতে চাইছে। প্রশ্নটা কি ক্লিয়ার? রাশেদ কয়টা টিকিট বিক্রি করছে এটা জানতে চাইছে। ভাইয়া আগে আমরা একটু যাই আস্তে আস্তে। আহনাব ভাইয়া ধন্যবাদ, সি অ্যান্সার কিনা। ওকে, আচ্ছা দেখেন 1 নাম্বারটাতে আসে। 1 নাম্বার স্টেটমেন্ট বলা হয়েছে ওমর, ওমর সোল্ড 3/2 অ্যাজ মেনি অ্যাজ দ্য র্যাফেল টিকেট অ্যাজ রাশেদ। আচ্ছা, আপনারা কি এইটা জানেন কিনা একটু বলেন তো? এই যে ভগ্নাংশ যখন থাকে না, ভগ্নাংশ যখন থাকে না, প্রথমটা প্রথম ব্যক্তিকে নির্দেশ করে, পরেরটা পরের ব্যক্তিকে নির্দেশ করে। এইটাকে আপনারা জানেন? এইটাকে আপনারা জানেন? যখন ভগ্নাংশ থাকে তখন প্রথমটা প্রথম ব্যক্তিকে নির্দেশ করে, নিচে হরটা পরের ব্যক্তিকে নির্দেশ করে। যদি নাও জানেন তাহলে আমরা এভাবে লিখতে পারি, ওমর সোল্ড মানে বিক্রি করছে, ইকুয়াল টু, ইকুয়াল টু 3/2 অফ রাশেদ। ওমর 3/2, সরি হ্যাঁ, ওমর 3/2 অফ রাশেদ বলতে পারি। এটা হ্যাঁ বলা যাচ্ছে। তাহলে এখন খেয়াল করেন, এখান থেকে আমরা বলতে পারি কি, ওমর অনুপাত রাশেদ। যদি ওমর নামটা আমার, ওমর অনুপাত রাশেদ, সেটা কি 3/2, এটা বলা যায়। 3/2 বলতে পারি। দেখেন রাশেদটা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ওমর ভাগ রাশেদ, ভাগটাকে আমি জাস্ট অনুপাত আকারে লাগছি। ওমর অনুপাত রাশেদ 3/2। এই 3 আর 2, এই দুইটা যোগ করলে কত ইউনিট আসে? 3 আর 2 যোগ করলে কত ইউনিট আসে? 5 ইউনিট। যেটা আমার ভাষায় 5 ইউনিট, সেটা তাদের ভাষায় কত, কয় টিকেট, কয়টা টিকেট? যেটা আমার ভাষায় 5 ইউনিট, সেটা তাদের কাছে কয়টা টিকেট? 100টা টিকেট। তাহলে আমি বলতে পারি না? আমি একটু ওই পাশে লিখি, ঠিক আছে? আপনারা একটু, আমার কাছে ইরেজারটা নাই তো, তাহলে আমি লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন 5 ইউনিট, 5 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 100 টিকেট। আমার কাছে জানতে চাইছে রাশেদ কয়টা টিকিট বিক্রি করছে, তাই না? রাশেদ, রাশেদ মানে কয় ইউনিট ছিল? রাশেদ মানে 2টা ইউনিট ছিল, 2 ইউনিট। এখন বলেন তো ভাইয়া, 5 100 কয় গুণ হয়েছে? 5 100 হয়ে গেছে, তাহলে কয় গুণ হয়েছে? 20 গুণ হয়েছে। তাহলে দুইও কয় গুণ হবে? 20 গুণ হলে 20 দুগুণা কত? 40, 20 দুগুণা 40।
এটা কি বুঝতে পারছেন? শুভ ভাইয়া, দেবাশিস ভাইয়া যারা ছিলেন বুঝতে পারছেন? 5 ইউনিট 100 হয়ে গেছে, মানে 20 গুণ হয়েছে। তাহলে 2 ইউনিট কি হয়ে যাবে? 20 × 40। তার মানে আমার এইটা সাফিসিয়েন্ট, অপশন এ আমার জন্য সাফিসিয়েন্ট, অপশন এ আমার জন্য সাফিসিয়েন্ট। ওকে, এবার আসেন স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 2 তে আসি। ওমর সোল্ড 8% অফ অল দ্য রেফেল টিকেটস। ওমর সোল্ড অফ, মানে 8% রেফেল টিকিট বিক্রি করছে ওমর স্টেটমেন্ট 2 তে। আচ্ছা, আমি এখানে লেখলে কি আপনারা দেখতে পারবেন? একটু এখানে লেখলাম, ঠিক আছে? ওমর বিক্রি করছে 8% রেফেল টিকিট। তাহলে আমি কি বলতে পারবো রাশেদ কয় পার্সেন্ট বিক্রি করছে? আমি কি বলতে পারবো রাশেদ কয় পার্সেন্ট বিক্রি করছে? আমি কি বলতে পারবো রাশেদ? সাজ্জাদ আপু বলল জি, ইনফিনিক্স ভাইয়া আপু বলল জি। এরপরে আর কেউ বলতে পারবো? কত পার্সেন্ট বলতে পারবো? রিমন মল্লিক ভাই, না কেন? হ্যাঁ, এই যে দেখেন অনেকে বলছে 92%, কিন্তু দেখেন রিমন মল্লিক ভাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। কেন আপনি খেয়াল করেন, ওমর 8% বিক্রি করছে। ওমর আর রাশেদ তো এমন, মানে এরা দুজন মিলে যে টিকিট বিক্রি করছে এমন না। প্রশ্ন আবার পড়েন, এমন দোজ পিপল, অনেকজন টিকিট বিক্রি করছে যাদের মধ্যে রাশেদ আর ওমর একজন। হ্যাঁ, রিমন মল্লিক ভাই ধন্যবাদ। এমন দোজ পিপল মানে তো অনেকে টিকিট বিক্রি করছে যাদের মধ্যে রাশেদ আর ওমর। ওমর 8% বিক্রি করছে, রাশেদ কত পার্সেন্ট আপনি তো জানেন না। আর আরো তো আছে, আরো তো অনেকে বিক্রি করছে, আপনি তো 100% মিলাতে পারতেছেন না। তার মানে এইটা আমাকে সঠিক ইনফরমেশন, মানে সাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে না। এইটা আমার নট সাফিসিয়েন্ট। এই জায়গাটা একটু খেয়াল করলেই প্রশ্নটা ধরতে পারতেন। যাই হোক, আস্তে আস্তে ধরতে পারবেন। প্রথম দিনই পারবেন তা বললে না। তার মানে উত্তর হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ। প্রথমটা দিয়ে আমি অ্যান্সার করতে পারতেছি, এটাই হচ্ছে এ। ভাইয়া এবার কি বুঝতে পারতেছেন? একটু এবার কি আস্তে আস্তে সহজ লাগতেছে আপনাদের কাছে? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এই এন এর যে অঙ্কটা একটু ভুল ছিল, আপনারা কিন্তু এটা ভুল না, আমি কিন্তু গতদিন ওই পর্যন্ত ইচ্ছা করে রাখছি। আমি কিন্তু গতদিন ইচ্ছা করে পর্যন্ত রাখছি, ঠিক আছে? আপনারা কিন্তু এটা কাইন্ডলি একটু একটু ইয়া করে নেবেন, রিক্যাপ করে নেবেন। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইজি, এটা আপনাদের জন্য প্র্যাকটিস। এটা আপনারা বাসায় করবেন। 6 নম্বর অঙ্কটা খুবই ইজি। 7 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্ক যদি কেউ না পারেন, প্লাস আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কাইন্ডলি টেলিগ্রাম গ্রুপে আমাকে একটু মেনশন করে দিন। কারণ দেখা আসলে কি আমি একদমই নতুন, বুঝছেন? এত মেসেজ, এত গ্রুপ, আমার জন্য একটু কষ্ট হচ্ছে হ্যান্ড ওভার করাটা, মানে হ্যান্ডেল করাটা একটু কষ্ট হচ্ছে। এই জন্য আপনারা কাইন্ডলি যদি একটু আমাকে মেনশন করে মেসেজটা দেন, আমি একটু দেখতে পারবো। আর ক্লাসেও যদি কিছু বুঝতে না পারেন, কাইন্ডলি আমাকে বলবেন, আমি ভয়েস দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ইফ ত্রিভুজ এবি ইজ ত্রিভুজ এবিসি কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিনা, সমবাহু ত্রিভুজ কিনা? ওকে, আমরা চলেন চেক দিই। ত্রিভুজ এবিসি, এ বি সি, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিনা, সমবাহু ত্রিভুজ কিনা? বলা হয়েছে প্রথম স্টেটমেন্টে, বলা হয়েছে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। আমার মনে হয় আপনারা সবাই ক্লাস ছোটবেলায় 6 7 এই জিনিসটা পড়ছেন। সমান বাহুর, মানে এই যে কোণ এবিসি আর কোণ এসিবি, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাই না? পড়ছেন না? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। কোণ এবিসি যখন আমাকে বলতেছে আর কোণ এসিবি যখন বলতেছে, তখন আমার এই দুইটা বাহু আমি সমান পাইছি। এই দুইটা বাহু আমি সমান পাইছি। আমি কি ভাইয়া তিনটা বাহু সমান পাইছি? আমি কি তিনটা বাহু সমান পাইছি? পাই নাই তো। তাহলে তো আমি সেটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারতেছি না। এইটা আমার জন্য নট সাফিসিয়েন্ট। কেন সাফিসিয়েন্ট হবে ভাইয়া? আমি তো সবগুলো সমান বলতে পারতেছি না। সাফিসিয়েন্ট। ওকে, স্টেটমেন্ট 2 তে যাই। স্টেটমেন্ট 2 তে যাই। বলা হচ্ছে এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু বিসি, এ বি, এ বি এইটা, আর বিসি এইটা, এইটা দিয়ে কি আমি বলতে পারবো সমবাহু ত্রিভুজ? এইটাও আমি বলতে পারবো না, কারণ আমার তো তিনটা বাহু সমান লাগবে। তিনটা বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার মানে এইটাও আমি বলতে পারতেছি না, নট সাফিসিয়েন্ট। এইবার হ্যাঁ, উম্মে হাবিব আপু ধন্যবাদ। এবার যদি আমি এটাকে কম্বাইন করি, যদি আমি কম্বাইন করি, এই যে দুই বাহু, এই যে এক বাহু, কম্বাইন করে ফেলছি, দ্যাট মিনস তখন আমি সঠিক অ্যান্সার পাচ্ছি। স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 কে কম্বাইন করলে আমি পাচ্ছি তিন বাহুই সমান। এটাই হচ্ছে আমার অ্যান্সার সি। অ্যান্সার সি, ঠিক আছে? ওকে, ওকে। যারা মানে ধরতে পারছেন তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই যে যারা আবারও বলতেছি, যারা ম্যাথ করেন না, টাইম স্পিড ডিস্টেন্সের ম্যাথ বাদ দেন, বা কম পারেন, বা হচ্ছে বলেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লাগবে না, এই যে এই ম্যাথটা দেখেন, এইটা একদম কমন একটা ম্যাথ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির। এবং ম্যাথমেটিক্স টার্মের ক্ষেত্রে আমি এইটা আপনাদের দিব, দেখি আপনারা যারা ম্যাথ পারেন তারা পারবেন।
আপনাদের অনেকেই জানেন সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে, ঠিক আছে? এগুলা নিয়ে আপনারা অবশ্যই মানে মাথা ঘামাবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে বেশি আবার ঘামাইতে যায় না, কারণ আমরা যারা চাকরি পরীক্ষার্থী, জব পরীক্ষার্থী, আমাদের জন্য আসলে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ। হাউ মেনি মাইলস লং, কতটুকু রাস্তা, মানে ডিস্টেন্সটা কতটুকু মাইলসে বের করতে বলছে, ফ্রম স্ট্যামফোর্ড টু ম্যানচেস্টার। ফুটবলের কথা কেন বললাম, কারণ এই প্রশ্নটা আমি ইচ্ছা করেই চেঞ্জ করছি জায়গাটা, এটা ছিল ঢাকা টু চট্টগ্রাম। স্ট্যামফোর্ড টু ম্যানচেস্টার, যারা রাশি পড়তে পারি না, রাশি মানে, আচ্ছা, স্ট্যামফোর্ড টু ম্যানচেস্টার দেওয়ার কারণ একটাই, চেলসি টু ম্যানচেস্টার, যারা ছেলে আছেন বা যারা একটু মানে খেলাধুলা দেখেন তারা খুব সহজেই জানবেন যে কেন দিছি। ওকে, প্রথমে বলা হয়েছে স্টেটমেন্ট ওয়ানে বলা হয়েছে ইট উইল টেক 1 আওয়ার লেস, এটা 1 ঘন্টা সময় কম নিবে যদি ট্রাভেল করে দ্য এন্টায়ার রুট অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 55 মাইলস পার আওয়ার, 55 মাইলস পার আওয়ার, এমপিএইচ মাইলস পার আওয়ার, দেন অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 50 মাইলস পার আওয়ার। প্রশ্নটা বলা হয়েছে স্টেটমেন্ট ওয়ানে, যদি আপনি 50 মাইল পার আওয়ারের চাইতে 55 মাইল পার আওয়ারে যান, যদি আপনি 50 মাইল পার আওয়ারে না গিয়ে 55 মাইল পার আওয়ারে যান, তাহলে আপনার 1 ঘন্টা সময় কম লাগবে। এই ইনফরমেশন থেকে কি আমি কতটুকু রাস্তা, ডিস্টেন্স কতটুকু বের করতে পারি? আপনারা বলবেন। এই ইনফরমেশন থেকে কি আমি, রিমন মল্লিক ভাই আগেই নো কেন ভাই, আপনার কাছ থেকে এটা আমি অ্যান্সার আশা করিনি। 50 মাইল পার না যে আমি যদি 55 মাইল পার আওয়ারে যাই, তাহলে আমার সময়টা 1 ঘন্টা কম লাগবে, সময়টা 1 ঘন্টা কম লাগবে। তাহলে কি আমি ডিস্টেন্সটা বের করতে পারবো? আপুরা কেউ রেসপন্স করেন, রিমন মল্লিক ভাই আর বাসার আপু রেসপন্স করছে, আপনারা বলেন কিছু একটা। দেখেন এই যে স্পিড টাইম ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব বেগ নিয়ে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ সাজেদ আপু আসতেছে আস্তে আস্তে, এই অঙ্কগুলো তো অনেকেই স্কিপ করেন, মনে করেন যে এগুলো ইম্পর্টেন্ট না। এগুলা স্কিপ করা যাবে না, এই অঙ্কগুলোরই ইউটিলাইজ হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটিতে। ঠিক আছে, এইটাই সম্ভবত আজকের দিনের লাস্ট ম্যাথ, খুব ভালো করে বুঝেন। দেখেন নর্মাল সূত্রটা কি, একজন লেখছে আপু, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। ঠিক আছে, দূরত্বকে আমরা ধরলাম ডি, বেগকে আমি ধরলাম, মানে স্পিডকে ধরলাম এস, সময়কে ধরলাম টি। যারা লিখতেছেন এস ইকুয়াল টু ভিটি, তারা আমি বুঝতে পারতেছি ভাই আপনারা 9-10 স্টুডেন্ট পড়ান, সমবেগের সূত্র লিখতেছেন, আমিও এগুলো লিখতে মন চায়, কিন্তু আসলে না, চাকরির ক্ষেত্রে এটাই লিখতে হয়, ডিস্টেন্স ইকুয়াল টু বেগ স্পিড, বেগ মানে হচ্ছে স্পিড, সময় হচ্ছে টি, এটা হচ্ছে মেইন ফর্মুলাটা। এখন দেখেন ভাইয়া, আপনি নর্মালি চিন্তা করেন, সবাই চিন্তা করেন, আপনি একটা জায়গায় যাবেন, আপনি যদি, স্যার আমরা বাংলা অঙ্ক করেছি প্রশ্ন ধরতে সমস্যা হয়, হ্যাঁ একটু তো সমস্যা হবে বাংলা অঙ্ক করলে আর ইংলিশ অঙ্ক করলে, কিন্তু ভাইয়া একটু খেয়াল করেন, এই যে তিতু, ভাইয়া একটু খেয়াল করেন, এইটা এমন কোনো প্রশ্ন না, প্রশ্নে বলা হয়েছে 50 মাইল আওয়ারের জায়গায় সে যদি 55 মাইল আওয়ারে যায়, তাহলে 1 ঘন্টা সময় কম নিবে। আপনি আপনার বাস্তব জগতে মিলান, আপনি যদি একটা জায়গায় যাবেন, সেখানে যদি আপনি 50 মাইল পার আওয়ারে যান, 1 ঘন্টা যদি 50 মাইলে যান, আরেকবার আপনি গেলেন 1 ঘন্টা 55 মাইল, আপনার নিশ্চয়ই সময় কম লাগবে। মানে একবার যখন আপনি স্পিডটা বাড়াই দিবেন তখন আপনার সময়টা কম লাগবে, এটা আপনার মানে নর্মাল হিসাবে আসতেছে। তার মানে এইটা আমরা বুঝতে পারতেছি যেটা আসলেই 1 ঘন্টা সময় কম লাগবে। এখন দেখেন, সময় 1 ঘন্টা কম লাগবে, আমরা অ্যান্সারে পরে যাই, আগে বলেন সময় কোথায় বেশি লাগবে, সময় কোথায় বেশি লাগবে বলেন। যখন আমি 55 মাইল পার আওয়ারে যাব তখন সময় বেশি লাগবে, নাকি 50 মাইল পার আওয়ারে যাব তখন সময় বেশি লাগবে? হ্যাঁ গুড, আশরাফুল ভাই ধন্যবাদ, 50 মাইল পার আওয়ারে যখন যাব তখন সময় বেশি লাগবে। ওকে, ডি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু কি ডি বাই এস লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু ডি বাই এস লিখতে পারি। তাহলে ভাইয়া আমি এখান থেকে একটা ইকুয়েশন দাঁড়া করাতে পারি না, দেখেন ডিস্টেন্স তো আমি জানি না, ডিস্টেন্স আমি জানি না, কিন্তু আমি স্পিড বেগটা জানি, সে বেগটা কত 50, মাইনাস ডিস্টেন্স আমি জানি না, 55 মাইল পার আওয়ারে যদি যাই, তখনই তো আমার 1 ঘন্টা সময় কম লাগতেছে। মানে বিষয়টা বলা হচ্ছে এইখানে যে সময়টা লাগতেছে এই সময়টা কি বেশি, এই সময়টা কারণ কি স্পিড 50, সময় বেশি লাগবে, বেশি থেকে কমটাই তো বিয়োগ করব, কোনটা থেকে কোনটা বিয়োগ বুঝতে পারছেন? বেশি সময় থেকে কম সময় তো বিয়োগ করব, সেই সময়টা বিয়োগ করলে কত, 1, এটাই তো বলছে 1 ঘন্টা সময় কম লাগতেছে। বিষয়টা বুঝতে পারছেন কেন 50টা আগে লিখছি 55টা পরে লিখছি?
বুঝতে পারছেন? কালকে আমি একটা অ্যাভারেজে ক্লাস নিয়েছিলাম, তখন সবাই বলছে যে ভাইয়া আপনি যেভাবে বলছেন যে ভেঙে ভেঙে জিনিসটা মানে এভাবেই ভালো, শর্টকাট দরকার নেই। আমি শর্টকাটও দেখাচ্ছি এই ম্যাথে। হ্যাঁ, তাহলে বলেন তো ভাইয়া, d/50 মাইনাস d/55 ইকুয়াল টু 1, লসাগু করতে পারি আমরা? লসাগু করলে কি হয়? 50 × 55। লসাগু তো এইটাই, এইটা লসাগু করলে 50 × 55। যখন আমি এইটা করব 50টা বাদ যাবে, 55 থাকবে। 55d মাইনাস যখন আমি এইটা আনবো তখন আমার 55 বাদ যাবে, 50 থাকবে। 50d ইকুয়াল টু 1। এবার ক্যালকুলেশন যদি করি, আচ্ছা ক্যালকুলেশনটা একটু এই পাশে করি না, বা 50 × 55 গুণ করলে কত হয়? কেউ একজন আমাকে বলবেন কাইন্ডলি? 50 × 55 গুণ করলে কত হয়, কেউ একটু বলবেন? কাইন্ডলি একটু বলবেন। 55 থেকে 50 গেলে 5টা ডি থাকে। না ভাই, অ্যান্সারটা না, আমি আনতে হচ্ছি ইয়াটা কত, মানটা কত। আচ্ছা আপনারা এটাই বলতে চাইতেছেন, সমস্যা নেই। 50 × 55, খেয়াল করে এটা ভাগ আছে, এ পাশে গেলে কি হবে? গুণ হবে। এটা 5, এখানে গুণ আকার আছে, এ পাশে গেলে ভাগ হবে। ডি ইকুয়াল টু 50 × 55/5। কাটাকাটি করেন, দেখেন 5×10 = 50। 10 × 55 গুণ করলে কত আসে? 550 এত মিটার। ঠিক আছে? সবগুলা ভাইয়া অ্যান্সার করতেছে, একটা আপু অ্যান্সার করে না। আপনারা কি বুঝতে পারেন নাই? সাজেদা আপু অ্যান্সার করছে 550 মিটার। ঠিক আছে, তার মানে সরি, 550 মাইল, মাই ব্যাড। আমি কোশ্চেনই ধরতে পারিনি ফার্স্টে। ওকে ওকে, তার মানে আমি আমি বুঝতে পারতেছি ভাইয়া যে আমি দূরত্ব বের করতে পারতেছি। এখন ভাইয়া এইটা না, অনেক শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট যে নাই তা না, শর্টকাট কিন্তু আছে। আপনারা কি শর্টকাট দেখবেন যে কিভাবে এইরকম থাকলে শর্টকাট করতে? আপনারা কি দেখবেন? এভাবে কিন্তু করা যায়, শর্টকাট কি দেখবেন? আচ্ছা, শর্টকাট অনেকে দেখতে দেখতে চাইতেছে, অনেকে দেখতে চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, যদি শর্টকাট দেখতে চান আমি একটু দেখাই, জাস্ট একটা স্লাইডে দেখাই, একটু খেয়াল করেন। শর্টকাটটা দেখায়, যদি ওইভাবে বের করতে কষ্ট হয়, ডিস্টেন্স বের করার জন্য জাস্ট এই ফর্মুলাটাও চাইলে ইউজ করতে পারবেন। বাট এটা অ্যাপ্লাই করা কোনো দরকার নাই। কারণ কি? না, 2750 না মনীষা আপু, কারণ আপনার যত বেশি শর্টকাট শিখবেন তত ঝামেলা। ডিস্টেন্স বের করতে এভাবে বের করতে পারবেন। দেখেন, সরি ডিস্টেন্স ডি, দুইটা স্পিড দিছে আপনাকে, S1 S2, দুইটা স্পিড বের করবেন, গুণ করবেন দুইটা স্পিড। নিচে হচ্ছে স্পিড দুইটা, নিচে হচ্ছে স্পিড দুইটা ডিফারেন্স, ইনটু 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 সেটা হচ্ছে টাইমের যে ডিফারেন্স, ডেল্টা টি। কে জানি বললো, সুমন আপু, প্রিলির জন্য শর্টকাট জানা থাকলে ভালো। না আপু, কোনোভাবেই ভালো না। আপনি শর্টকাট কয়টা মনে রাখতে পারবেন? এই ফর্মুলা আপনি কয়টা মনে রাখতে পারবেন? D = S1 × S2 ডিভাইড বাই ডেল্টা এস ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। আমি কেন শিখাচ্ছি একটু পরে বলছি। দেখেন, S1 স্পিড কত? প্রথম স্পিড ছিল 55, পরের স্পিড কত? 50। স্পিড দুইটার ডিফারেন্স কত? 5। ডেল্টা ডিফারেন্স, সময় পার্থক্য ছিল 1 ঘন্টা। কাটাকাটি করেন, দেখেন 5×10 = 50, 550। যেটা আমরা এত ক্যালকুলেশন করে বের করছি সেটা আমরা একবারেই বের করতে পারতেছি। এখন বলি কেন ভালো না। আপনার এই ম্যাথটা যখন আপনি এইভাবে করছেন, আপনার তো এত ফর্মুলা লেখা কোনো দরকার না। আপনি ডিরেক্টলি লিখবেন এই লাইন থেকে, d/50 মাইনাস d/55 ইকুয়াল টু 1। একটু 4 লাইনের ম্যাথ করতে আপনার খুব বেশি মানে জায়গাও লাগবে না, খুব বেশি জায়গাও লাগবে না, খুব বেশি মানে সময় লাগবে না। কিন্তু আপনি শর্টকাট যত শিখবেন আপনি তত ঝামেলায় পড়বেন। আপনি এই ফর্মুলা যত মানে শিখতে যাবেন তত বেশি সমস্যা পড়বেন। এর চাইতে বেসিক নেমে অঙ্ক শিখেন, অনেক মানে অঙ্ক করেও মজা পাবেন, অঙ্ক শিখেও মজা পাবেন। ঠিক আছে, আচ্ছা আমরা সময় বেশি না নেই, আমাদের স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট বলতে পারতেছি। স্টেটমেন্ট 1 সাফিসিয়েন্ট। ওকে, স্টেটমেন্ট 2 তে যাই। বলা হচ্ছে ইট উইল টেক 11 hours টু ট্রাভেল দ্য ফার্স্ট টু ট্রাভেল দ্য ফার্স্ট ফার্স্ট হাফ অফ দ্য রুট অ্যাট এন অ্যাভারেজ রেট অফ 25 miles per hour। বলা হয়েছে, আমি পরে পেজে গেলাম, ঠিক আছে, আপনারা কাইন্ডলি একটু লেখেন, পরে পেজে যাচ্ছি। বলা হচ্ছে স্টেটমেন্ট 2 তে বলা হচ্ছে যে পুরো রাস্তার অর্ধেক রাস্তা যেতে, একটু বুঝেন কি বলছে, ইট উইল টেক 11 hours টু ট্রাভেল দ্য ফার্স্ট, আমার এটা কাজ করতেছে না, টু ট্রাভেল দ্য ফার্স্ট হাফ, মানে অর্ধেক রাস্তা যেতে সে 11 ঘন্টা সময় নেয় 25 মাইল পার আওয়ার। 25 মাইল পার আওয়ারে সে যদি যায় তাহলে অর্ধেক সময় নেয়। একটু খেয়াল করেন, বলা হয়েছে, আমি আবারও বলতেছি, অর্ধেক রাস্তা, এই অর্ধেক রাস্তা ধরেন, টোটাল ডিস্টেন্স আমি জানি না, অর্ধেক রাস্তা যেতে তার সময় লাগে 11 আওয়ার, এবং তখন সে কত? 25 মাইলস পার আওয়ারে যায়। তাহলে কি আমি এখানে ডিস্টেন্সটা বের করতে পারবো? এই যে বেগ ইন্টু সময়, 25 × 11, 25 × 11,
ঠিক আছে, 25 × 11 বের করতে পারবো? আমার মনে হয় আপনারা মানটা বের করতে পারবেন, মানটা একটু কাইন্ডলি কষ্ট করে বের করে নিন। ওকে, 275, কে জানি বলে দিছে, ধন্যবাদ আপু, 275। এইটা হলো অর্ধেক রাস্তা, এইটা অর্ধেক রাস্তা, তাহলে বাকি অর্ধেক রাস্তা কত হবে? 275, প্রশ্নে বলেই দিছে যেটা অর্ধেক, অর্ধেক যদি 275, এটাও 275, এটাও 275, টোটাল ডিস্টেন্স কত? 275 আর 275 যোগ করলে কত? 200, 200, 400, 550, সেই 550 যেটা আমাদের অলরেডি বের হয়ে গেছে। তার মানে স্টেটমেন্ট 1ও সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 2ও সাফিসিয়েন্ট, দে বোথ ইচ অ্যালোন আর সাফিসিয়েন্ট। এই জন্য অ্যান্সার হচ্ছে ডি, কারণ দুইটা ইন্ডিপেন্ডেন্টলি সাফিসিয়েন্ট। যাক ভাইয়া, আপনারা লাস্টের দিকে এসে ভালো রেসপন্স করতেছেন, ধন্যবাদ। লাস্ট ম্যাথ আজকের দিনের এটাই শেষ, আপনাদের এরপরে সম্মত থ্যাংক ইউ। হ্যাঁ, লাস্ট ম্যাথ দেখি, এটা এটা আহ, এটা সলভ করি না, যদিও 7টা 6 বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটু সলভ করি এটা, কারণ এই ম্যাথটা না অনেক ঝামেলা আছে, ক্রিটিক্যাল আছে ম্যাথটা। খেয়াল করেন, এটা ম্যাথটা পার্সেন্টেজের একটা ম্যাথ, এটা কোনো প্রথাগত কোনো অ্যানালিটিক্যালের ম্যাথ না, এটা একটা পার্সেন্টেজের ম্যাথ। আপনারা পার্সেন্টেজ কিরকম পারেন এটাতেই চেক হয়ে যাবে। একটা সার্টেন পিকনিক, একটা পিকনিকের মধ্যে একটা গেস্ট, ইচ অফ দ্য গেস্ট, প্রত্যেকটা গেস্ট, দেখেন আমরা যে ইংলিশে রুলস পড়ি, ইচ অফ, নান অফ, এগুলোর পরে কি হয়? এই যে প্লুরাল সাবজেক্ট, ইচ অফ দ্য গেস্টস, এবং এরপরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়, ওয়াজ। খেয়াল করছেন, ইচ অফ দ্য গেস্ট ওয়াজ সার্ভড, প্রত্যেকজন গেস্টকে সার্ভ করা হয়েছে আইদার এ সিঙ্গেল স্কুপ অর ডাবল স্কুপ আইসক্রিম। প্রত্যেকটা গেস্টকে হয় সিঙ্গেল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, না হয় ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বলেন, বলা হচ্ছে হাউ মেনি অফ দ্য গেস্ট, কয়জন গেস্ট সার্ভ করা হয়েছে ডাবল স্কুপ আইসক্রিমকে, মানে ডাবল স্কুপ অফ আইসক্রিম কয়জন গেস্টকে সার্ভ করা হয়েছে, এইটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। ওকে, আমরা স্টেটমেন্ট 1-এ আসি। স্টেটমেন্ট 1, সেখানে কি বলছে? বলা হয়েছে অ্যাট দ্য পিকনিক 60% অফ দ্য গেস্ট ওয়ার সার্ভ এ ডাবল স্কুপ অফ আইসক্রিম। এইটা দ্বারা কি আমি অ্যান্সার করতে পারতেছি? বলা হয়েছে 60% গেস্টকে ডাবল স্কুপ অফ আইসক্রিম সার্ভ করা হয়েছে, এইটা দ্বারা কি আমি অ্যান্সার করতে পারতেছি? জি। জি কেন মারিয়াপু? বলা হয়েছে এখানে, ভালো করে বুঝেন, বলা হয়েছে কি মারিয়াপু বুঝেন, হাউ মেনি অফ দ্য গেস্ট, কয়জন মানুষকে, কয়জন মানুষকে ডাবল স্কুপ অফ আইসক্রিম দেওয়া হয়েছে, আর এখানে 1 নম্বরে বলা হয়েছে 60%। সংখ্যা তো বলে নাই, সংখ্যা তো বলে নাই, বলছে 60%, কিন্তু এখানে জানতে চাইছে হাউ মেনি, মানুষ সংখ্যা জানতে চাইছে। তার মানে স্টেটমেন্ট 1 আমাকে সঠিক অ্যান্সার দিচ্ছে না। ওকে, আচ্ছা একটু দাঁড়ান, এটা তুলে নি একটু। আচ্ছা পরেরটা আসি। স্টেটমেন্ট 2, বলা হয়েছে এ টোটাল অফ 120, স্কুপস অফ আইসক্রিম ওয়ার সার্ভ টু অল দ্য গেস্ট অ্যাট দ্য পিকনিক। বলা হয়েছে 120 স্কুপ অফ আইসক্রিম সার্ভ করা হয়েছে। 120 স্কুপ আইসক্রিম যদি সার্ভ করা হয়ে থাকে, 120 স্কুপ মানে আইসক্রিম সার্ভ করা হয়েছে, তাহলে কি আমি বলতে পারবো ডাবল স্কুপ আইসক্রিম কজনকে সার্ভ করেছে? এটা কি বলতে পারবো? এটা কি বলতে পারবো? এটা তো আমি বলতে পারতেছি না, তার মানে এইটা আমার জন্য নট সাফিসিয়েন্ট, নট সাফিসিয়েন্ট, এটাও নট সাফিসিয়েন্ট। চলেন এবার আসি, কম্বাইন করি, এটাকে আমি কম্বাইন করি, একটু খেয়াল করেন। বলেন, কম্বাইন করলে একে বলা হয়েছে 60% গেস্ট, 60% গেস্ট যারা হচ্ছে ডাবল স্কুপ আইসক্রিম দিছে, ডাবল স্কুপ আইসক্রিম দিচ্ছে 60% গেস্টকে। আর নিচে 2 নম্বরে বলা হয়েছে 120 স্কুপ আইসক্রিম ওয়াজ সার্ভ টু অল দ্য গেস্ট। তাহলে কি আমি বলতে পারবো অ্যান্সার? আপনারা বলবেন কি, যেভাবে বলবেন, যেটা আমি বুঝতে বুঝতে পারছি আপনারা 72 কেন বলতেছেন, বলতেছেন এই কারণে, টোটাল স্কুপ দেওয়া হয়েছে কয়টা? টোটাল স্কুপ দেওয়া হয়েছে 120টা, এর 60%ই তো, ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, এটাই তো বের করবেন। এটাই তো বের করতেছেন আপনারা, এটাই তো 72 বের করতেছেন, ঠিক আছে না? এটা বের করতেছেন না? দ্যাট ইজ রং, এটা ভুল। কেন ভুল? আলো ভালো করে বুঝেন, এটা কি বলছে? এর টোটাল অফ 120 স্কুপ আইসক্রিম, মানে 120 স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, 120 স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে বের করতে বলছে গেস্টের সংখ্যা, আমাকে বলছে গেস্টের সংখ্যা, আমি কি এটা মিলাইতে পারবো? বলা হয়েছে 120 স্কুপস অফ আইসক্রিম দেওয়া হয়েছে, আর এখানে স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে 60% অফ দ্য গেস্ট, 60% অফ দ্য গেস্ট, একটা আছে গেস্ট আর একটা আছে 120 স্কুপস অফ আইসক্রিম, এটা কি মিল হয়?
এটা কি মিল হয়? দুইটা জিনিস আপনি যে লেখলেন হবে? হবে না, এইটা হবে না। কিন্তু হ্যাঁ, অ্যান্সার সি দিয়ে আসবে। কিভাবে আসবে একটু খেয়াল করেন, একটু বুঝেন। কম্বাইন করছি না ভাইয়া, একটু বুঝেন, কম্বাইন করছি না? কম্বাইন করার মানে কি? দুইটা যোগ করছি। হ্যাঁ, দেখেন, অপশন স্টেটমেন্ট 1 অনুযায়ী 60% গেস্টদেরকে আমার ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে। 60%, 60% গেস্টকে আমার ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে। তাহলে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। 60% গেস্টকে আমার ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, মানে ডাবল স্কুপ মানে ডাবল মানে কত? দুইটা। ডাবল মানে কি? দুইটা। তাহলে 60%কে যদি ডাবল স্কুপ আইসক্রিম দেওয়া হয়, তাহলে 40%কে কয়টা দিছে? 40%কে কয়টা? একটা স্কুপ অফ আইসক্রিম দিছে, এটাই তো বলা হয়েছে। 60% গেস্টকে আমার ডাবল স্কুপ আইসক্রিম মানে দুইটা আইসক্রিম, ডাবল স্কুপ মানে কি? দুইটা। আর 40% গেস্টকে একটা ডাবল স্কুপ আইসক্রিম দিয়েছে মানে একটা। তাহলে 60 দুগুণা কত? 120। আর 40 যোগ করলে কত? 120 যোগ 40 ইকুয়াল টু কত? 160%। এই যে আমার 160% স্কুপ, বুঝতে পারছেন এভাবে মিলেছে কিভাবে? স্কুপটা কিভাবে পাইছি? কারণ আমার 60% গেস্টকে দেওয়া হয়েছে ডাবল স্কুপ আইসক্রিম। ডাবল স্কুপ আইসক্রিম মানে কি? আমি দুই দ্বারা গুণ করব। আর তাহলে 40%কে দেওয়া হয়েছে কি? আমার 1 স্কুপ আইসক্রিম, তাহলে আমি 1 দ্বারা গুণ করব। এতে করে আমি কত পাইছি? 160% অফ স্কুপ আইসক্রিম। এই 160% যেটা আমার ভাষায়, সেটা হচ্ছে কত তাদের ভাষায়? কত? 120। স্টেটমেন্ট 2 অনুযায়ী 120। আমাকে বলছে হাউ মেনি ডাবল স্কুপ আইসক্রিম আছে। ডাবল স্কুপ আইসক্রিম আছে কজন? 60%। 60%-এর মান বের করতে বলছে। তাহলে কি হবে? 120 ইন্টু 60 বাই 160। কাটাকাটি যদি করি, এই শূন্য এই শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 3 চারা 12, 4 চারা 16, 4 15 60। গেস্ট হচ্ছে 45 জন। 45 জন আমার ডাবল স্কুপ আইসক্রিম পাইছে। বুঝতে পারছেন ভাইয়া? তার মানে কম্বাইন করলে সাফিসিয়েন্ট পাচ্ছি। অ্যান্সার হচ্ছে আমার সি। অ্যান্সার হচ্ছে আমার সি। এই হলো আপনাদের সাথে আমার ক্লাস। ডেটা সাফিসিয়েন্সি আর কোনো ক্লাস হবে না। ডেটা সাফিসিয়েন্সি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা রেকর্ড দুটা বারবার একটু ভালো করে দেখবেন। দেখেন ভাইয়া, আপনাদের হয়তো একটু প্রথম প্রথম মানে এই ডেটা সাফিসিয়েন্সির যুগে হয়তো আপনারা প্রথম, এটা এর আগে কেউ করে নাই। এটা খুবই নতুন একটা টপিকস, রিসেন্ট একটা টপিকস। ঠিক আছে, আপনারা যদি অবহেলা করে বাদ দেন, দেখেন ভাইয়া পরীক্ষার হলে ওই যে বলে না, দেখেন আপনি আপনি যদি বাদ দেন, কোনো কিছু বাদ দিলে তো কোনো সেটা সলিউশন না। আপনি বাদ দিতেই পারেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি যদি বলি সাধারণ জ্ঞানের নদ নদী একটা টপিকস, আপনি চাইলে বাদ দিতেই পারেন, এটা বাদ দিতে পারেন আপনার ইচ্ছা। কিন্তু ভাইয়া আপনি যদি জানেন যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, আপনি ওটা যদি বাদ দিয়ে যান, এটা তো ভাইয়া কোনো সাধারণ কোনো জিনিস না, এটা একটা ক্রাইম। যখন আপনি আপনি যখন যে জিনিসটাকে জানেন যেটা প্রশ্ন আসবে, যেমন আমি যদি বলি যে আপনি ডেটা সাফিসিয়েন্সি নিয়ে আপনি ইন ফিউচার আজকে থেকে যত পরীক্ষা দিবেন আপনি প্রশ্ন পাবেন। ডেটা সাফিসিয়েন্সি আর ডেটা ইন্টারপ্রিটেশন দুটা জিনিস আছে। সাফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন পাবেন। হ্যাঁ, শুভ একটু আসতেছি। তো আপনি যদি এটা বাদ দেন, এটা তো ক্রাইম ভাই এক প্রকার। আর ইয়েস নো ব্যাপারটা জাস্টিফাই করবেন কখন জানেন? যখন হচ্ছে ইফ শর্ত সাপেক্ষে কোনো বিষয় আসবে, বাই ইয়েস নো কন্ডিশন দিয়ে আপনি যখন অ্যান্সার দিতে পারতেছেন, আপনি দেখবেন আপনি কাইন্ডলি ইফেক্টটা খুব ভালো করে খেয়াল করবেন। আর সেকেন্ডলি যখন খেয়াল করবেন, যখন আপনি শর্ত দিয়ে অ্যান্সার করতে পারতেছেন, হয় ইয়েস না হয় নো, এই অ্যান্সারটা যখন আপনি করতে পারতেছেন, তার মানে ভাইয়া আপনি সেখানে কনফার্ম অ্যান্সার করা মানে আপনার অ্যান্সার এসে যাচ্ছে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারতেছি অ্যানালিটিক্যাল এবিলিটি প্রথম ক্লাস কষ্ট হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা কাইন্ডলি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি যে কয়টা অঙ্ক করাইছি, আমি মনে হয় প্রায় 20টার মতন সলভ করাইছি এই আমার এই দুইটা সেশনে। আর সাথে আপনাদেরকে আজকেও আবার কিছু এসডব্লিউ দিব। ঠিক আছে। সবচেয়ে ভালো হয় কি জানেন ভাইয়া? সবচেয়ে ভালো হয় আপনারা যদি না বুঝেন, কাইন্ডলি আমাকে একটু একটু মেনশন করে মেসেজ দিবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। হোক হয়তো বা একটু লেট হবে, কিন্তু আমি বুঝাই দিব। আর এরপরেও যদি ভাইয়া আসলে কি, আহ, হ্যাঁ ভাই পিডিএফ দিব। আর আসলে কি ভাইয়া, আসলে কি এটা প্রথম, একদম প্রথম আমার কোন টপিকস পড়ালাম আপনাদেরকে ডাটা সাফিসিয়েন্সি একদম মানে পি2 এর। আমি আপনাদের মতোই একটা সময় পি2 তে স্টুডেন্ট ছিলাম। আজকে আমি একটা জায়গায় জব পাইছি। এরপর আস্তে আস্তে এখন আমি পি2 তে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন দিছি। তো এই জিনিসগুলো না একটা আসলে মানে ভালো লাগার জিনিস। তো আমি চাই যে আমার মতন তো আপনারাও একটা জায়গায় এখন আছেন, হয়তো আজ থেকে অনেকে হয়তো জব করেন, আমি তাদের কথা বলতেছি না। 5-6 মাস 1 বছর পর আপনারাও একটা জবে ঢুকবেন। তো তখন কি আপনারা নিজেরা বুঝবেন যে আপনার মানে একটা জিনিস কাউকে বুঝাইতে মানে কত চেষ্টা করে এফোর্ট দিই, তারপরেও যদি বা ভুল ত্রুটি হয় কোনো মানে
কাইন্ডলি কেউ মন খারাপ করে না, কাইন্ডলি জিজ্ঞাসা করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই সেশনটা রাখি। আহ, আর আমি পিডিএফ আপনাদের যা দরকার দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আজকে রাতের মধ্যেই পুষ্প ভাইয়া, আমি আজকে রাতের মধ্যেই দিয়ে দিব। কাইন্ডলি টেনশন নিয়েন না। ঠিক আছে, আপনাদের এই স্লাইডটা আমি রেডি করছি রাত 2টা বাজে শেষ করছি, বিশ্বাস করেন, রাত 2টা বাজে শেষ করে ওই শিয়াপুকে স্লাইডটা দিছি, দেন হচ্ছে আমি ঘুমাইছি। তারপরে তো বুঝতেই পারছেন। ওকে, ওই শিয়াপু আমার মনে হয় আমার শেষ আমার জায়গা থেকে। ওকে ভাইয়া, আপনাকে ধন্যবাদ এত লাইভলি একটা সেশন নেওয়ার জন্য। এখন তাহলে আমাদের যাওয়ার পালা। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা হচ্ছে গিয়ে এন্ড করে নিতে পারি মিটিং। আর যদি হচ্ছে কারো সেশন রিলেটেড বা কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।